গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস সেশন। আমার নাম শেখ ফারুই মানান। আপনারা কেউ কেউ আমাকে চিনবেন হয়তো। আপনাদের অনেকের সাথে আমি আলাদাভাবে একটু বসেছিলাম আপনাদের এই সেশন গুলো স্টার্ট হওয়ার আগে। ছোট ছোট কিছু বিষয় আপনাদের সাথে কথাও বলেছি। আজকে একটু গুছিয়ে আমরা সবগুলো কথা বলতে চাচ্ছি আমি, এবং এই সেশনটার রেকর্ডিংও আপনার আমাদের কাছে থাকবে। সো পরবর্তীতে পরীক্ষার আগে আপনারা যদি আবার রেফারেন্সের দরকার পড়ে যে একটু দেখি তো পরীক্ষার ওই বিষয়টা কেমন ভাবে হবে, আপনারা সবসময় এই ভিডিওটাতে ব্যাক করতে পারবেন। আজকের এই সেশনে আমরা নিজেদের সাথেও পরিচিত হব, কারণ এটা আমাদের ওরিয়েন্টেশন। আমরা পরিচিত হব আমাদের টেস্টের সাথে, আমাদের কোর্সের সাথে। ইতিমধ্যে আপনাদেরকে আমি কিছুটা পরিচয় করিয়েছি সবাইকে। তারপর আমরা গুছিয়ে একসাথে আর কি দেখবো। এবং সর্বোপরি আমরা আসলে পরিচিত হব আমাদের নিজেদের সাথেও, মানে আমাদের ওন সেলফের সাথেও, যে আমরা আসলে প্রিপারেশন কতক্ষণ করে দিতে পারছি এবং কিভাবে আমরা দেব। খুব আহ, ভালো একটা সেশন আমরা করতে যাচ্ছি কোর্সটা, যেখানে আপনারা সবাই জয়েন করেছেন। আপনাদের সবার সাথেই আমার একেবারে 90% স্টুডেন্টের সাথে আমার এর আগে কথা হয়েছে ছোট ছোট বিভিন্ন সেশনে। এবং আপনারা প্রত্যেকেই কিন্তু খুবই ভালো একটা স্কোর করার সব লক্ষণই আপনাদের মধ্যে আছে, কারণ আপনাদের উইলিংনেসটা আছে। বান্দার আর কি থাকে বলেন, বান্দার থাকে হচ্ছে নিয়ত। নিয়তটা আপনাদের ঠিক আছে, এটার জন্য আমি আসলে খুবই খুশি। তো আমার নাম শেখ ফারাবী মান্নান। আমি যেটা বলেছি আপনারা দের সাথে কথা হয়েছে এর আগে, যে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছিলাম ইংলিশ ডিপার্টমেন্টে। আহ বর্তমানে আমি A2 to B2 লেভেলের এক্সামিনার হিসেবে আছি। কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশেরই একটা এক্সামিনেশন হচ্ছে আইএলটিএস এক্সামিনেশন। আর এছাড়া আমি আইএলটিএস পড়াচ্ছি 2008 সাল থেকে। আমার দুবার 9 স্কোর আছে। আর 2021 সাল থেকে আমি হচ্ছে অনলাইনের বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং দিচ্ছি, পাবলিক এবং প্রাইভেট বিভিন্ন প্রতিষ্ঠানকে। আর সেটারই বেসিসে আমাদের এই প্রতিষ্ঠানটার জন্ম আসলে ইংলিশ সেন্টার, যেখানে আমার বিশ্বাস হচ্ছে একটা জিনিস, যেটা আমি প্রুভ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বেসড এই ট্রেনিং গুলোকে ফিজিক্যাল ক্লাসের তুলনায় অনলাইনে বেটার ট্রেনিং দেয়া পসিবল। ঠিক আছে, তো চলুন আমরা সবাই মিলে এই জিনিসটাই প্রুফ করার চেষ্টা করবো আমাদের এই 605 স্পেশাল ব্যাচটাতে। 605-এ যে ব্যাচটাতে আপনারা জয়েন করেছেন, এটা আমাদের প্রিমিয়াম কোর্সের একটা প্রোগ্রাম, প্রিমিয়াম প্রোগ্রামের একটা কোর্স। প্রিমিয়াম প্রোগ্রামে আমরা স্টুডেন্টদেরকে ওভারঅল সার্ভিসটা বা প্রিপারেশনটা দেওয়ার চেষ্টা করছি। প্রিমিয়াম প্রোগ্রামটা আমার হচ্ছে গত 2 বছরের প্ল্যানিং এর একটা ফলাফল আমি বলতে পারি। আমি এখানে আসলে খেয়াল করার চেষ্টা করেছি যে এক্সট্রা কোন কোন জিনিসগুলো স্টুডেন্টদের প্রয়োজন পড়ে, সেই এক্সট্রা জিনিসগুলোকে অ্যাড করে স্পেশালিস্ট টিচারদের, আমি ছাড়াও স্পেশালিস্ট আরো টিচারদেরকে আমরা অ্যাড করেছি। করে আমরা হচ্ছে ওভারঅল এই প্রিমিয়াম প্রজেক্টটা তৈরি করেছি আপনাদের জন্য। এখানে আপনারা চাইলে আপনাদের 3 মাসের এই সেশনটাতে 80+ লাইভ ক্লাস আপনারা করতে পারবেন। আপনারা অফলাইন সেশনে আমার সাথে জয়েন করে কোনো কিছু বুঝে নেওয়ার সুযোগ আপনাদের থাকছে। এক্সাম সেন্টারে মক টেস্টের জন্য আমি আপনাদের আয়োজন করব। আপনারা হার্ড কপি বই গিফট পাবেন, মানে ম্যাটেরিয়াল গুলো যেগুলো লাগবে, আপনারা যে ম্যাটেরিয়াল গুলোর উপরে ট্রেনিংটা পাবেন বা আইএলটিএস এর ফাইনাল প্রিপারেশন পর্যন্ত কোনো প্রকার ম্যাটেরিয়াল আপনাদের কেনার প্রয়োজন নেই। আপনারা হার্ড কপি এবং সফট কপি ম্যাটেরিয়াল গুলো গিফট পাবেন আমাদের এখান থেকে। প্রতিটি ক্লাসের সাথে ওয়ার্কশিট থাকবে। স্পেশাল আপনাদের জন্য নোট তৈরি হবে অর্গানিক ওয়েতে, কারণ হচ্ছে আইএলটিএস পরীক্ষাটা চেঞ্জ হয়। সো চেঞ্জকে মাথায় রেখে আমরা হচ্ছে অর্গানিক ওয়েতে রেগুলারলি আসলে নতুন নোটস তৈরি করি। সেই নোটস গুলো আপনারা পাবেন। আর ফাইনালি আইএলটিএস পরীক্ষা আমরা সবাই দিচ্ছি বিদেশে, হায়ার এডুকেশন বা অন্যান্য পারপাসে। তো এটার জন্য যে কাউন্সিলিংটা আপনাদের প্রয়োজন পড়ে বা প্রসেসিং আপনাদের প্রয়োজন পড়ে, এই প্রসেসিংটাও আমাদের ইংলিশ সেন্টার ওভারসিজ ডিপার্টমেন্ট আপনাদেরকে ফ্রি দেবে এই কোর্সের সাথে। সো এটা একটা ওয়ান স্টপ সলিউশন মোটামুটি। এটাই আমরা আসলে দেওয়ার চেষ্টা করেছি আমাদের প্রিমিয়াম কোর্সটাতে। প্রিমিয়াম কোর্সটার কোর ক্লাস হচ্ছে 30টি, এবং আমাদের এক্সট্রা ক্লাস হচ্ছে মানে ব্যান্ড বুস্টার ক্লাস হচ্ছে 72 পর্যন্ত আপনি আসলে করতে পারবেন। তো প্রিমিয়াম কোর্সের আমাদের 30টি যে ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলো শুরু হবে স্পিকিং দিয়ে। স্পিকিং দিয়ে শুরু হওয়ার পর এবং শেষ হবে হচ্ছে রাইটিং দিয়ে।
স্পিকিং দিয়ে শুরু করে প্রথম 7টা ক্লাস স্পিকিং এর উপরে, যেখানে আমরা স্পিকিং এর বেসিক আইডিয়া গুলো আলোচনা করব এবং স্কোর বাড়ানোর বিভিন্ন পদ্ধতিগুলো নিয়েও আমরা কথা বলবো। দেন প্রতিটা ক্লাসের প্রথম 10 মিনিট আমরা স্পিকিং প্র্যাকটিস করতে থাকবো। লিসনিং এর জন্য আমরা 7টা ক্লাস পাচ্ছি। লিসনিং এ 6 ধরনের কোশ্চেন টাইপ বর্তমানে আসে 2025-এ। সবগুলো কোশ্চেন টাইপকে আমরা 6টা ক্লাসে কভার করব। আর প্লাস লিসনিং এর জন্য আরো কিছু স্কিল ডেভেলপ করতে হয়, অ্যাটেনশন স্প্যান সহ আর বেশ কিছু মনোযোগ রিলেটেড। সো ওইগুলোর উপরেও আমরা ছোট ছোট ড্রিল করব। সো আপনারা যদি ফারাবি ভাইয়ের কথা শোনেন, তাহলে আমার বিশ্বাস যে আপনাদের শুধু যে আইএলটিএস এর প্রিপারেশন হবে তা না, আপনারা দেখতে পাবেন ওভারঅল আপনাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে একটা সিগনিফিকেন্ট প্রভাব কিন্তু ফেলে দেয়া গেছে। ওকে। আচ্ছা, আমরা ফারহানের জন্য একটু শাউট আউট দেই। ফারহান হচ্ছে আমাদের বাসে ক্লাস করতেছে, বাসে বসে ও উত্তরাতে যাচ্ছে। ওকে। আরো একই কাজ করতেছেন আমাদের রুহুল আমিন ভাইও। অন্তু হচ্ছে স্ক্রিনে দাগাদাগি করতেছে। অন্তু, এখন আমরা স্ক্রিনে দাগাদাগি না করি, একটু পরে আমরা দাগাদাগি করব। ওকে। সো এটা হচ্ছে আমাদের কোর্সের ডিজাইনে আমি আপনাদের স্পিকিং এবং লিসনিং এর কথাগুলো বললাম। এবার আমাদের পরের অংশ হচ্ছে রিডিং এবং রাইটিং। রিডিং এর সিলেবাসটা আমরা কভার করবো হচ্ছে 7টা রিডিং এর ক্লাসে। 8 নম্বর ক্লাসটা জেনারেল ট্রেনিংদের জন্য স্পেশাল একটা সেশন। জিডির ব্যাপারটা আমি আপনাদের সাথে আলোচনা করেছি, আপনারা মোটামুটি সবাই জানেন। আর একাডেমিক জিডির ব্যাপারটা যারা আজকে প্রথম আমার সাথে জয়েন করছেন তাদের জন্য আমি এটা আলাদাভাবে বর্ণনা করে দেব। রাইটিং সেশনে আমরা হচ্ছে 8টা সেশন পাবো রাইটিং এর। তার মধ্যে আহ 3টা সেশন, প্রথম 3টা সেশন রাইটিং ক্লাস 1, 2 এবং 3, এই 3টা সেশন হচ্ছে রাইটিং ক্লাস 2 বা এসে রাইটিং এর উপরে, এবং এটা সবার জন্য। 4, 5, 6 নাম্বার ক্লাস হচ্ছে একাডেমিকদের জন্য, 7 এবং 8 নাম্বার ক্লাস হচ্ছে জেনারেল ট্রেনিংদের জন্য স্পেশালি। বাট আমি আপনাদের সবাইকে অনুরোধ করব সবগুলো ক্লাসই করার জন্য, কারণ এখানে যে ছোট ছোট টেকনিক গুলো, ধরুন একাডেমিক এবং জেনারেল ট্রেনিং আলাদা আলাদা যে টেকনিক গুলো আলোচনা করা হয়, প্র্যাকটিস গুলো করা হয়, এটা খুবই মজার। আমার নিজের পার্সোনাল খুবই মজা লাগে এবং আমার বিশ্বাস এটা ভবিষ্যতে আপনাদের কোনো না কোনো কাজে লাগবে আসলে। সো এই হচ্ছে আমাদের 30টা কোর ক্লাস, আমি আপনাদের এটা বলছি, এবং এই ক্লাসগুলো সবগুলো আমি নেব। আর এর বাইরে আমাদের এক্সট্রা ক্লাসগুলো থাকবে। এক্সট্রা ক্লাসগুলোর মধ্যে আছে ফোকাস প্লাস ক্লাস, এটা সপ্তাহে 3 দিন হবে। এটা কোর্স স্টার্ট করার পর পরে আপনি এই কোর মানে ফোকাস প্লাস ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন। ফোকাস প্লাস ক্লাস মূলত হচ্ছে যে আমরা তো আইএলটিএস এর বিভিন্ন ক্লাসগুলোতে বিভিন্ন স্ট্র্যাটেজি শিখতেছি, তাই না? আর এটাকে আমরা প্র্যাকটিস করব কেমব্রিজের বিভিন্ন বইয়ের উপরে। সো ফোকাস প্লাস ক্লাসগুলো হচ্ছে আমার যেটা বলেছিলাম যে আমি কিছু স্পেশালিস্ট টিচারদেরকে নিয়ে এসেছি, যে টিচাররা হচ্ছে আপনাদেরকে কেমব্রিজ থেকে বিভিন্ন প্যাসেজ, তারপরে লিসনিং, তারপর রাইটিং, স্পিকিং, এগুলো সলভ করে করে দেখাবে যে ক্লাসে যে টেকনিকগুলো আপনারা পড়ছেন সেগুলোকে কিভাবে কেমব্রিজের বই আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটাই হচ্ছে আমাদের ফোকাস প্লাস ক্লাস। তো ফোকাস প্লাস ক্লাস ছাড়াও আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ফ্রাইডে রিভিউ সেশন, যেটা আমার সাথে আপনাদের হবে। এটা প্রতি সপ্তাহে হবে। ওই দিন আমরা আলোচনা করব যে এক সপ্তাহ আমরা কি কি নিয়ে কথা বললাম আসলে, আর কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে সেটা বিষয়ে আমরা কথা বলার সুযোগ পাবো। ফ্রাইডে ইভিনিং এ আমাদের আরেকটা স্পেশাল সেশন থাকবে, যেটা আমাদের স্টুডেন্টদের মধ্যে খুবই জনপ্রিয়। এটা স্পিকিং এর একটা সেশন। ফ্রাইডে ইভিনিং এর এই স্পিকিং সেশনটাতে আমরা বিভিন্ন লেস কমন ভোকাবুলারি, ইডিয়মস, টাং টুইস্টার, এরকম জিনিসপত্রগুলো নিয়ে প্র্যাকটিস করি। তো এগুলোর প্র্যাকটিস গুলো হবে। এবার ফ্রাইডের এই দুটো সেশন আমি নিব আপনাদের। ফ্রাইডের দুটো সেশনে আমি নিচ্ছি। ফোকাস প্লাস ক্লাসটা আপনাদের নিশ্চয় মনে আছে, যেটা অন্য টিচার নেবেন, স্পেশালিস্ট প্রফেশনাল টিচার নেবেন, কিন্তু এই দুটো সেশনে আমি আপনাদের নেব। আর এর বাইরে আবার এক্সামিনি সেশন হবে, যেখানে আপনারা আপনাদের যখন কোর্সের ক্লাসগুলো শেষ হবে আর কি, তারপর আপনারা জয়েন করতে পারেন। আবার আপনারা চাইলে শুরু থেকেও জয়েন করতে পারেন এক্সামিনদের সেশন গুলোতে। এটা প্রতি সপ্তাহে একটা করে হয়। তো এই সেশনস গুলোতে আপনারা জয়েন করলে দেখতে পাবেন যে এই মুহূর্তে যে পরীক্ষাগুলো হচ্ছে তার জন্য যে প্রিপারেশন নিচ্ছে স্টুডেন্টরা, তারা কেমন ধরনের প্রশ্ন ফেস করছে, কোন প্রবলেম গুলোকে তারা ফেস করছে, এই জিনিসগুলো আসলে মূলত এখানে আলোচনা হবে। সো এই সেশনটাও হচ্ছে ওই যে আমাদের এক্সপার্ট যে টিচাররা আছেন, প্রফেশনাল, ওনারা এটা নেবেন।
এই দুটো অংশ হচ্ছে প্রফেশনাল টিচাররা নেবেন, আর মাঝখানে যে অংশটুকু এইটা হচ্ছে আমি আপনাদের জন্য নেব, এই অংশটুকু আমি আপনাদের নেব। সো এটা হচ্ছে আমাদের মূলত প্ল্যান। হুম। আর এর বাইরে আমি আপনাদের প্রথমে স্পিকিং এর ক্লাসগুলো শেষ করার পরেই লিসনিং এর ক্লাস শুরুতে আমি আপনাদের রুটিন তৈরি করে দেবো যে আপনাদের সবার কিভাবে প্র্যাকটিস করা উচিত। আমাদের এক একজনের এক এক রকম সময় কিন্তু, তাই না? আমরা সবাই কিন্তু একই রকম সময় পাচ্ছি না, কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে যতটুকু সময় পাচ্ছি। ওই কাজগুলোকে দিয়ে আমি আপনাদের রুটিন গুলো তৈরি করে দেবো এই সময়। তো এই রুটিন গুলো ফলো করে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজে আপনাদের আসলে আইএলটিএস এর ডেভেলপমেন্টটা পসিবল। এক্সট্রা এফোর্টও আপনাদের মানে কোনো প্রেশার আপনাদের পড়বে না। বাট এর পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের সাথে আসলে কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে এই পুরো প্রিপারেশনটার জন্য আপনাদের মিনিমাম একটা গ্রামারের বেস আসলে থাকতে হবে। গ্রামারের এই বেসটাকে আমি যদি বলি এভাবে, তাহলে আমি বলবো যে ইন্টারমিডিয়েট লেভেলে, বাংলাদেশ যে ইন্টারমিডিয়েট লেভেলের গ্রামারটা পড়ানো হয় বা যে গ্রামারটা লাগে আসলে ইন্টারমিডিয়েট লেভেলে পাশ করার জন্য, এই গ্রামারটা জানলেই আপনার আসলে চলবে। হুম। তারপরেও আপনাদের গ্রামারে কোনো সমস্যা আছে কিনা বা আপনি নিজে আরেকটু গ্রামারে ভালো করতে চাচ্ছেন কিনা সেটা দেখার জন্য আপনাদের একটা লেভেল অ্যাসেসমেন্ট টেস্ট আপনাদের অনেককে দেয়া হয়েছে। আর যারা পাননি তাদেরকে দেয়া হবে। আপনারা সবাই মূলত ইমরান ভাই এবং হচ্ছে ফারহানা ম্যামের থ্রুতে ইনভাইটেশন পেয়ে আমার এই সেশনটাতে জয়েন করেছেন অ্যাডমিশনের পরে। আপনাদেরকে হচ্ছে লেভেল অ্যাসেসমেন্ট টেস্টটা ইমরান এবং ফারহানা পাঠিয়ে দেবে। তো ওই টেস্টটা আপনারা হচ্ছে 15 মিনিট, 10-15 মিনিটের মধ্যে ওই টেস্টটা দিয়ে ফেলবেন, ছোট্ট একটা কুইজের মতো, গুগল কুইজ। তো দিলে ওটার রেজাল্ট দেখে আপনারা আসলে বুঝতে পারবেন যে গ্রামারের কোন কোন অংশে আপনাদের কোনো প্রবলেম আছে কি নাই আর কি। ওটা দেখে আপনারা ওই অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন। তো যদি গ্রামারে আপনাদের বেশি প্রবলেম থাকে তাহলে আপনাদের জন্য সাইড একটা কোর্স আছে। এই কোর্সটা হবে হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবারে, রবি মঙ্গল বৃহস্পতিবার। এটা হবে হচ্ছে রাত 8টা 30-এ। যদি আপনাদের পক্ষে পসিবল হয়, টাইমটা যদি আপনাদের জন্য সুইটেবল হয়, এটা 1 ঘন্টার একটা সেশন, 60 মিনিটস এর। এবং আইএলটিএস এর মতো এটাতে মানে খুব বেশি স্ট্রেস নাই। এটা খুবই ফান একটা টেস্ট, খুব মানে রং চঙে বাচ্চাদের মতো আর কি। তো এই সেশনটা নাম হচ্ছে প্রি আইএলটিএস ব্যান্ড বুস্টার। প্রিয়ালটিএস ব্যান্ড বুস্টার কোর্সে আমরা 12টা ক্লাসে আইএলটিএস এর জন্য ঠিক যেই সেশন গুলো বা যে গ্রামার গুলোর প্রয়োজন হয় সেগুলোকে নিয়ে আলোচনা করি। তো লেভেল অ্যাসেসমেন্ট টেস্টে আপনাদের যদি স্কোরটা ধরুন 90-এর কম আসে, তাহলে অথবা ইন জেনারেল আপনারা নিজেরা শখ করেও অনেকে ভাবতে পারেন যে আমি একটু গ্রামারের এই সেশনটা করে দেখতে পারি। এটার উপর একটা সেশন আগামী কালকে আছে। আগামীকাল রাত 8টা 30-এ নতুন আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা। তো ওইটাতে আপনাদেরকে আমি ইনভাইটেশন দেবো, আপনারা একটু জয়েন করে দেখবেন যে ওই কোর্সটা আপনাদের কেমন লাগে। এটা একটা ছোট্ট কোর্স, এটার ফি হচ্ছে 2025 টাকা, এটা এডিশনাল আর কি। হ্যাঁ। তো যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা এই এডিশনাল কোর্সটা নিতে পারেন। বাট তার আগে আমি আপনাদের বলবো লেভেল অ্যাসেসমেন্ট টেস্টটা দিয়ে নেওয়াটা আপনাদের জন্য ভালো। যদি ফাইন্যান্সটা বা টাকাটা আপনাদের উপর প্রেশার না পড়ে যায়, তাহলে আপনারা এই ইনভেস্টমেন্টটা করতে পারেন বলে আমার বিশ্বাস। সেটা যারা করেছে তাদের রিভিউ খুবই ভালো আসবে। সো এটা হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারে আলোচনা হলো, রাইট? তো কোর্সের ব্যাপারটা আলোচনার পরে এবার আমি হচ্ছে মূল অংশের দিকে একটু যাচ্ছি। ঠিক আছে, মূল অংশের দিকে একটু আমরা যাচ্ছি। আপনারা সবাই আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আমি একবার চেক করবো আরেকবার আপনাদের সবাই আনমিউট করতে পারছেন কিনা একটু দেখে নিতে চাচ্ছি। একবার করে একটু সবাই কথা বলুন তো দেখি। আসসালামু আলাইকুম, শম্পা ম্যাম শুনতে পাচ্ছেন আমার আসসালামু কথা? আলাইকুম। ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম স্যার। ভাই। আতিফ আসলাম আসসালামু গান, আলাইকুম। আতিফ আসলাম জয়েন করেছে আমাদের সাথে, আমার তো ওয়ালাইকুম ভালো লাগলো। আসসালাম। জি স্যার। জি স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ। আয়শা আপা। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই আসসালাম আসসালামু আলাইকুম। আলাইকুম। জি মোশাররফ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আপনারা সবাই কথা শুনতে পাচ্ছেন, রাইট? আচ্ছা জি আমার, শুনতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা আজকে আমার একটু মানে ঠান্ডা লেগেছে, গলা একটু ভাঙা। আপনাদের যদি কানে খুব যন্ত্রণা হয় আমাকে জানায়েন যে স্যার আপনার কণ্ঠ আজকে খুবই আচ্ছা কর্কশ ঠিক আছে, শোনাচ্ছে। সমস্যা কিছু বলবো না। ঠিক আছে। ভদ্রতা করে বলার দরকার নেই, হ্যাঁ ইয়াসিন স্যার? বলে ফেলবেন যে স্যার আপনার কণ্ঠ খুবই খারাপ। না স্যার। ঠিক আছে, ওকে। সো কোথায় ছিলাম, চলুন আবার ব্যাক করি। আমরা কিছুক্ষণের মধ্যেই সবাই কিন্তু কথা বলবো। চলুন আজকের প্রোগ্রামটা প্রথম একটু দেখি।
আজকে এইগুলো হচ্ছে আমার আপনাদের জন্য আলোচনার বিষয়। পরবর্তী আমাদের আগামী 40 মিনিটের সময়টাতে আমরা এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। আইএলটিএস এক্সামিনেশনটা কি মোটামুটি আপনারা এখন জানেন, সেটা এক্সামের ফরম্যাটটা কি, একাডেমিক জেনারেল ট্রেনিং জিনিসটা কি, কম্পিউটার বেস বা পেপার বেস এর মধ্যে পার্থক্য কি, আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল কোনটা ভালো হয়, ওয়ান স্কিল রিটেক জিনিসটা কি, এবং এক্সামে স্কোর কিভাবে দেয়া হয়। এছাড়াও আমাদের কোর্সের স্ট্রাকচার, স্টাডি রিসোর্স। কোর্সের স্ট্রাকচার আমি আপনাদের দেখিয়েছি, স্টাডি রিসোর্সটা একবার আমি আপনাদের দেখাবো, মানে কি কি বই আপনাদের আসলে লাগবে। কমিউনিকেশন চ্যানেল, স্যারের সাথে আপনারা যোগাযোগ কিভাবে করবেন, আপনারা নিজেরা কিভাবে যোগাযোগ করবেন, তাই না? নাকি স্যারের সাথে কথা বলা যাবে না, শুধু ক্লাসের সময়ই আসলে যোগাযোগ করা যাবে। আর অ্যাডমিশনের প্রসেসটা, আপনাদের যদি কারো অ্যাডমিশন এখনো বাকি থেকে থাকে তাহলে আপনারা এখন অ্যাডমিশনটা নিয়ে ফেলবেন। এবং লেট অ্যাডমিশনের চার্জ হিসেবে আপনাদের হচ্ছে আপনার ক্লাসমেট বাকি সবাইকে চা খাওয়াতে হবে। যারা এখন অ্যাডমিশন নেন নাই, কালকে অ্যাডমিশন নেবেন, তাদের সবার জন্য জরিমানা হচ্ছে। ব্যাচের বাকি সবাইকে আপনাদের চা খাওয়াতে হবে, কারণ সামনে আমরা গেট টুগেদার করবো একটা। ঠিক আছে? কে কে এখন অ্যাডমিশন নেন নাই, আজকের পর অ্যাডমিশন নেবেন কে কে, দেখি চায়ের চা কে কে জরিমানা হইতেছে। শারিয়ার, শারিয়ার কবির স্যার, আমার হচ্ছে জরিমানা। আশিক স্যারের আশিক স্যারের হচ্ছে জরিমানা হবে। ঠিক আছে আশিক স্যার। আশিক স্যার আপনি কোথায় থাকেন? আমি থাকি হচ্ছে মেরুল বাড্ডায়, ঢাকা। মেরুলবাড্ডা। ঠিক আছে। আমি বনশ্রীতে একসময় থাকতাম, কিন্তু তখন আপনাদের মতো এত সুন্দর ছিল না জায়গাটা। তখন আপনাদের ওই যে ওভার, মানে ফ্লাইওভার টাইভার এগুলো কিছুই হয় নাই, খুবই জ্যাম লেগে থাকতো রে ভাই। ওকে। এখনো আছে, এখনো। এখনো লেগে থাকে? আচ্ছা। ওকে, তো সবাই আমরা একটু খেয়াল করি এবার আমাদের পরের অংশের দিকে। এবার আমরা প্রথমে একটা টুলের সাথে, মানে একটা টুলের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে স্ক্রিনে দাগ দেওয়ার টুল। এই 1 থেকে 11-র মধ্যে কোন প্রশ্নটার ব্যাপারে বা কোন টপিকটার ব্যাপারে আপনি নিজে বেশি আগ্রহী, সেটা আপনারা এখন স্ক্রিনে আমাকে দাগ দিয়ে দেখাতে পারবেন। স্ক্রিনে দাগ দেওয়ার এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যানোটেট। একটু আগে হচ্ছে আতিক বোধহয় এটা আমাদের দেখাচ্ছিল, অ্যানোটেট। আপনাদের অ্যানোটেট একটা বাটন থাকার কথা, দেখুন সবাই আপনারা খুঁজে পাচ্ছেন কিনা। অ্যানোটেট বাটনটা আপনারা খুঁজে দেখুন। এটা এই মুহূর্তে ডিসেবল করা আছে, আমি কিছুক্ষণের মধ্যে এনাবল করছি। আমি যখন এনাবল করব, করার পর আপনারা স্ক্রিনে এইভাবে দাগ দিতে পারবেন। ঠিক আছে, আপনারা সুন্দর করে দাগ দেওয়ার চেষ্টা করবেন। শুধু দাগই না, আপনারা কারেক্ট, রং, এরকম সাইন গুলো দিতে পারবেন। এগুলোতে লাভ কি, আমরা যখন পরবর্তী রিডিং লিসনিং প্র্যাকটিস করব, সহজে স্ক্রিনে মার্ক করার এই প্রসেসে আপনারা যে যেখান থেকে জয়েন করছেন, ধরুন আশিক ভাই জয়েন করছে মেরুল বাড্ডা থেকে, ধরেন আমাদের রজনী জয়েন করেছেন কক্সবাজার থেকে, দুইজনই স্ক্রিনে মার্ক করে দেখাতে পারবে। সো যেটা আমি বলেছিলাম, অফলাইনের চাইতে বেটার। হুম সেটার একটা অ্যাপ্রোচ আমরা আজকে দেখবো। তো আমি এখন অ্যানোটেটস অন করতে যাচ্ছি। আপনারা কেউ যদি কেউ কেউ যদি অ্যানোটেটস অন না করতে পারেন, ওরিড হবেন না, আমি পরবর্তীতে আপনাদেরকে এটা সলভ করে দেব। প্রত্যেকে আমরা যেন অ্যানোটেটস অন করতে পারি। আমরা টাইমার অন রাখবো, অ্যানোটেটস কত মিনিটের জন্য অন থাকবে সেটা একটা নির্দিষ্ট সময় থাকবে। টাইমারটা আমি দিচ্ছি। আমরা অ্যানোটেটস অন করবো হচ্ছে 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের মধ্যে আপনারা এখানে মার্ক করবেন। অ্যানোটেট অন হচ্ছে এখন। স্ক্রিনে দাগ দেওয়ার চেষ্টা করুন তো দেখি কয়েকজন, দেখুন তো কোন কোন কোশ্চেনের পাশে আপনারা দাগ দিতে পারছেন। এই তো মুশফিক পেয়ে গেছে, জান্নাতুল পেয়ে গেছে। 30 সেকেন্ড স্টার্ট করছি, সবাই একটু বের করার চেষ্টা করুন অ্যানোটেটসটা সবাই পাচ্ছেন কিনা। ওই কোশ্চেন গুলোর উপর দাগ দেন যেগুলো ব্যাপারে আপনি নিজে ইন্টারেস্টেড। 10 সেকেন্ড সময় আছে, হ্যাঁ। ওকে, সবাই একটু থেমে যান। চ্যাট বক্সে আমাকে লিখে জানান যারা এই 30 সেকেন্ডের মধ্যে পাননি, এরকম যারা যারা আছেন চ্যাট বক্সে আমাকে একটু জানাবেন কিন্তু, যে আমি পাইনি স্যার। দেখি একটু কে কে পাইনি। ইয়াসিন পাইনি, সাদিয়া পাইনি। আপনাদের সেটিং এটা অফ থাকতে পারে, হ্যাঁ। তো আমরা পরবর্তীতে এটা দেখবো। পাহান্ন পাইনি, রেজল পাইনি। ঠিক আছে, ঠিক আছে, আমরা এটা পরবর্তীতে আবার দেখবো। এবার যারা পেয়েছেন, রাইট, যারা পেয়েছেন তাদের জন্য হচ্ছে 15 সেকেন্ড সময় একটা কাজ করার জন্য।
15 সেকেন্ডের মধ্যে আপনারা স্ক্রিন পুরোটা দেখেন তো একদম ভরাট করে ফেলতে পারছেন কিনা এই টাইমারের অংশটুকু ছাড়া। দেখি কত দাগাতে পারেন। রেডি, স্টেডি, গো। 15 সেকেন্ডস দাগে এটা স্ক্রিন ভরাট করতে হবে, দেখি পারেন কিনা আপনারা। 10 সেকেন্ড আর, এখনো কিন্তু পারেননি পুরোটা। 5, 4, 3, 2, 1, 0। পারেননি, অলমোস্ট পেরে গেছে অবশ্য, এবার পেরে গেছে। ওকে, এই জায়গায় আমরা হচ্ছে অফ করে দিলাম। তো দেখুন আপনারা কি করেছেন, এটা আমাদের কিন্তু রেকর্ডে থাকলো যে 605 ব্যাচের স্টুডেন্টরা কি কি পরিমাণ দেখেন দুষ্ট, ওরা স্ক্রিনে পড়তে দিচ্ছিল না। ওকে, সো দুষ্ট স্টুডেন্টরা কি করেছে এটা আমরা রেকর্ড রেখে দিলাম। এইটা হচ্ছে আপনাদের আজকের মানে আপনাদের ব্যাচের প্রথম কন্ট্রিবিউশন, এটা আমি স্ক্রিনশটটা রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 605-এর প্রথম কন্ট্রিবিউশন, প্রথম আর্ট ওয়ার্ক আমরা বলতে পারি, এটা আমরা হচ্ছে সাজিয়ে রাখবো। দাঁড়া, স্ক্রিনশটটা নিয়ে নিই। হ্যাঁ, আমাদের 605 ব্যাচের প্রথম আর্ট ওয়ার্ক আজকে থাকলো, এটা আমরা আপলোড করব পরবর্তীতে। ওকে, সাদিয়া পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এবার আমরা আবার ব্যাক করছি। নাও আনমিউটের অপশনটা আছে সবার? হ্যাঁ আছে, ঠিক আছে। ওকে, তো চলুন এক ক্লিকে পুরোটাকে ক্লিয়ার করি। ওকে, নাও এখানের বিভিন্ন প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো নিয়ে এবার চলুন আমরা শুরু করে দিই কথাবার্তা বলা, রাইট? প্রথম আলোচনা হচ্ছে আইএলটিএস এক্সামিনেশন জিনিসটা আসলে কি। আইএলটিএস এক্সামিনেশন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্ট বলে এটাকে, ল্যাঙ্গুয়েজকে টেস্ট করার একটা পদ্ধতি। ল্যাঙ্গুয়েজকে টেস্ট করার এই পদ্ধতিটা বা আইএলটিএস টেস্টটা অন্য যে কোনো টেস্ট, পিটি, টোফেল বা স্যাট, যে কোনো টেস্টের তুলনায়, স্যাট আসলে ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্ট না, পিটি, টোফেল, এসিএলটি আছে, একটা সেল্ট আছে, আছে ওটিটি, সবগুলো টেস্টের তুলনায় এটাই সবচেয়ে, আইএলটিএসই সবচেয়ে বেশি সমাদৃত। এর কারণ হচ্ছে আইএলটিএস একমাত্র টেস্ট যারা প্রতি বছর, এটা আমি আপনাদের সবাইকে বলেছি, প্রতি বছর কত টাকা রিসার্চে ব্যয় করে আপনারা কারো মনে আছে? আমি আপনাদের অনেককে বলেছি তা, কারো মনে আছে যে শুধু টেস্টটা কেমন ভাবে হবে সেটার উপরে প্রতি বছর ওরা ব্যয় করে? আনমিউট করে বলেন তো কার মনে আছে কত টাকা তারা ব্যয় ও করে? মিলিয়ন পাউন্ড। 45,000? মিলিয়ন আবার একটু বেশি হয়ে গেল মোজাম্মেল স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফর্টি 45,000 ফাইভ pound. থাউজেন্ড পাউন্ড অনেক টাকা কিন্তু। 45,000 পাউন্ড প্রতি বছরই। ওরা জাস্ট এই রিসার্চটাতে ফলো করে যে কিভাবে টেস্টটাকে আপ টু ডেট করা যেতে পারে। ওদেরকে ফলো করে পরবর্তীতে এখন সেল্ট নামে একটা এক্সাম আছে, যারা হচ্ছে এই রিসার্চটা শুরু করছে, কিন্তু মানে কেমব্রিজের মতো এত টাকা ওদের আসলে নাই। তো তারা এতটা এফোর্ড করতে পারছে না যতটা আসলে কেমব্রিজ পারতেছে। এই টেস্টে কি কি অংশ থাকে? এই টেস্টে ওই অংশগুলো থাকে যেটা একটা প্রপার ল্যাঙ্গুয়েজ অ্যাপটিটিউড টেস্টে থাকা উচিত। কেউ যদি, ধরুন আমরা চেক করতে যাচ্ছি কারো কোনো এবিলিটি স্কিলকে আমরা চেক করতে চাই, তাহলে আমরা কিভাবে সেটা করব? ধরেন আমরা একজনকে এখানে আনমিউট করতে বলি, ধরেন আতিফকে আনমিউট করতে বললাম, আতিফ স্যার আনমিউট করেন, আতিফ আসলাম আনমিউট ইয়েস করেন স্যার। করেন। হ্যাঁ, সবাই আপনারা একটু খেয়াল করেন, আপনাদের সবার কি একটু কৌতূহল হচ্ছে না যে আতিফ আসলাম কি গান গাইতে পারে কি পারে না? সবাই, তাই না? হচ্ছে না? হচ্ছে কিন্তু, রাইট? আশফাক ভাই, হচ্ছে না? আমাদের কিন্তু একটু কৌতূহল হচ্ছে যে আতিক আতিফ আসলে গান গাইতে পারে কিনা। তো এটা আমরা কিভাবে চেক করব? আমরা আতিফকে একটা গান গাইতে দিব, বলবো যে আতিফ আপনি গান গায়ে আমাদেরকে দেখান। আতিফ কি গান গাইতে পারেন? ইয়েস স্যার। ভেরি গুড, তাহলে আমরা এখন জানি যে আমাদের গেট টুগেদারে গান আসলে কে গাইবে। আতিফ গান গাইবে, তো ধরুন আতিফ হচ্ছে বললো যে গান গাইতে পারে, কিন্তু আমরা এটা বিশ্বাস করবো না, আতিফকে আমরা গান গাইতে দিব। এইটা হচ্ছে স্কিল টেস্ট আর কি, যে যেটা করতে পারে। ধরুন আবার আরেকজনকে জিজ্ঞেস করলাম যে আপনি করতে পারেন কিনা, কি অঙ্ক করতে পারেন কিনা। তো এটাও আমরা কিভাবে টেস্ট করব? আমরা হচ্ছে অঙ্কটা তাকে করতে দিব, কিছু অঙ্ক করতে দেব। ল্যাঙ্গুয়েজের টেস্ট আসলে কিভাবে করতে হয়? ল্যাঙ্গুয়েজের টেস্ট করতে হয় হচ্ছে এভাবে, যদি আপনি কোনোভাবে একটা মেজারমেন্ট বের করতে পারেন যে এই এই লোক, সে এই ল্যাঙ্গুয়েজটা কত ভালো বলতে পারে, অন্যের বলা কথা শুনে কত ভালো বুঝতে পারে। আপনি যদি মেজারমেন্ট বের করতে পারেন সেই ভাষাটা কত ভালো লিখতে পারে এবং অন্যের লেখা পড়ে কত ভালো বুঝতে পারে।
এই চারটা মেজারমেন্ট আপনি যদি বের করতে পারেন তাহলে আপনি খুব সহজে ধরে ফেলতে পারবেন যে এই লোক এই ল্যাঙ্গুয়েজটা কত ভালো পারে। সে কারণেই আইএলটিএস ল্যাঙ্গুয়েজেও আইএলটিএস এক্সামিনেশনেও এই চারটা অংশে আসলে থাকবে: স্পিকিং, লিসনিং, রিডিং এবং রাইটিং। এর মধ্যে স্পিকিং টেস্টটা আলাদা একটা দিনে হয়, আর লিসনিং, রিডিং, রাইটিং একসাথে হয়। স্পিকিং টেস্টের তিনটা পার্ট থাকে এবং এই টেস্টটা হচ্ছে 12 থেকে 14 মিনিটের একটা টেস্ট। লিসনিং টেস্ট 30 মিনিটের একটা টেস্ট, এখানে 40টা প্রশ্নের জবাব দিতে হয়। রিডিং টেস্ট 1 ঘন্টার একটা টেস্ট, 60 মিনিটসের, এখানেও 40টা প্রশ্নের জবাব দিতে হয়। তবে রিডিং টেস্টে এই প্রশ্নগুলো জবাব দিতে হয় কিছু প্যাসেজ থেকে। প্যাসেজের সংখ্যাটা ভ্যারি করে হচ্ছে আপনি একাডেমিক পরীক্ষা দিচ্ছেন নাকি জেনারেল ট্রেনিং পরীক্ষা দিচ্ছেন এই তথ্যটার উপরে। ঠিক আছে? সো এবার আমি একবার একটু জাস্ট চেক করে নিচ্ছি যে, হ্যাঁ স্বপন, অবশ্যই আমরা সবগুলো বিষয় বলবো। স্বপন, আপনি কেন ভয় পাচ্ছেন? একবার প্রথম আমরা একটু দেখে নিচ্ছি যে আপনাদের মধ্যে কে কে একাডেমিক, কে কে জেনারেল ট্রেনিং, আর এর বাইরে নট শিওর, মানে আমি এটার সম্পর্কে ঠিক শিওর না, এরকম কে কে আছেন। সো চ্যাট বক্সটাতে গিয়ে আপনারা হচ্ছে একাডেমিক, জিটি এবং নট শিওরে লাইক দিতে পারবেন। সবাই একটু চ্যাট বক্সটা দিয়ে খেয়াল করুন। যারা একাডেমিক তারা একাডেমিকে লাইক দেবেন, যারা জেনারেল ট্রেনিং তারা জিটিতে লাইক দেবেন, যারা নট শিওর বা এটা সম্পর্কে জানেন না ভালো মতো বা মনে নাই তারা হচ্ছে নট শিওরে ক্লিক করবেন। আপনাদের ভোট দেওয়ার অপশনটা 30 সেকেন্ডের জন্য অন করছি এখন। সবাই ভোট দিতে পারবেন। 30 সেকেন্ড লিখবেন না, জাস্ট ভোটটা দেন, চ্যাট বক্সে যান, ভোট দেন সবাই। একাডেমিককে, জেনারেল ট্রেনিংকে, নট শিওরকে। 30 সেকেন্ড। ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি দেখতে পেয়েছি কারা কারা একাডেমিক, কে কে জিটি এবং কে কে নট শিওর। ঠিক আছে, নাও এবার আমি আপনাদেরকে এই জিনিসগুলো কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে বলছি, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর ব্যাপারটা। বাট যারা একাডেমিক তাদেরকে তিনটা বড় প্যাসেজ এবং যারা জেনারেল ট্রেনিং তাদেরকে চারটি ছোট এবং একটি বড় প্যাসেজ সলভ করতে হবে। এরপরে রাইটিং টেস্ট আছে, একাডেমিক যেটা আমি কিছুক্ষণের মধ্যে বলছি। ও এরপরে রিডিং টেস্টের পরে রাইটিং টেস্ট থাকবে। রাইটিং টেস্টে আপনাদেরকে দুটো প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন দুটোর নাম খুব সুন্দর। একটা নাম হচ্ছে রাইটিং টাস্ক 1 এবং আরেকটা নাম হচ্ছে রাইটিং টাস্ক 2। টাস্ক 2 তে আপনাদের এসে লিখতে হবে। আচ্ছা, আপনাদের প্রিয় কোনো এসের নাম কার মাথায় আসছে বলেন তো দেখি, 10 সেকেন্ডের মধ্যে একটা এসের নাম বলেন, সবাই আনমিউট করেন। কার কোন এসের নাম মাথায় আসতেছে দেখি? লাবণী, লাবণী কি বললেন? এই মিন ট্রাফিক ও লাইফ জ্যাম। আসতেছে ভাইয়া। আচ্ছা, এই লাই- কে যেন বললেন দিকাও। আচ্ছা, ঠিক আছে। ডিসিপ্লিন। এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্ট নিয়ে হতে পারে। আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের এই টাইপের এসে একেবারেই আইএলটিএস এ আসবে না। আইএলটিএস এ আসবে হচ্ছে লম্বা একটা সেন্টেন্স, এটাকে বলে টপিক সেন্টেন্স, এবং তারপর কিছু প্রশ্ন থাকবে। প্রশ্নর উপর বেস করে আসলে আপনাদের এসেটা লিখতে হবে। আপনাদেরকে নিয়ম জানতে হবে কিভাবে লিখতে হয়, জানতে হবে কিভাবে লিখলে ভালো স্কোর আসে, জানতে হবে কিভাবে লিখলে পেনাল্টি করা হবে। হুম, তাহলে এইগুলো জেনে আমাদেরকে, নলেজ গুলো জেনে আমাদের আসলে লিখতে হবে। এটা টাস্ক 2। টাস্ক 1-এ, আর এর বাইরে হচ্ছে টাস্ক 1। টাস্ক 1-এ যারা একাডেমিক পরীক্ষা দেবেন আপনাদেরকে কিছু ছবি দেখে বর্ণনা করতে হবে, ছবি। আর যারা জিটি পরীক্ষা দেবেন তাদেরকে একটা লেটার লিখতে হবে আর কি, মানে পত্র লিখতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের টাস্ক। বাট একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর ব্যাপারটা বুঝলে এটা আমাদের জন্য একটু সহজ হবে। সো এটা হচ্ছে আমাদের টেস্ট। একাডেমিক আর জিটি ব্যাপারটা আমরা এখন একটু বুঝবো, বুঝে হচ্ছে আমরা কিছু তথ্যর দিকে যাব, যে এক্সামিনেশনের ব্যাপারে ডিটেল আরো কিছু তথ্য, যে কত টাকা বর্তমানে ফি, হ্যাঁ, আরো কিভাবে আমাদের দিতে হবে, কোথায় দিতে হবে, এই জিনিসগুলো। সো একাডেমিক আর জেনারেল ট্রেনিং এর মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। স্ক্রিনের দিকে সবাই একটু খেয়াল করুন। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চাচ্ছেন, হায়ার স্টাডির জন্য, তাদেরকে একাডেমিক আইএলটিএস টেস্টটা দিতে হবে। অর্থাৎ আপনি যদি আন্ডার গ্রাজুয়েটের জন্য যেতে চান
ব্যাচেলরের জন্য, মাস্টার্স এর জন্য, পোস্ট গ্রাজুয়েশনের জন্য, পিএইচডি প্রোগ্রাম, এমআরএস প্রোগ্রাম, যেটাই হোক, আপনি যদি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনাকে দিতে হবে একাডেমিক আইএলটিএস টেস্ট। যদি আপনি স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন, সেটা স্কিল্ড মাইগ্রেশন হতে পারে, স্পাউস ভিসা হতে পারে, এবং সেজন্য আপনার যদি আইএলটিএসটা দিতে হয়, আপনাকে অবশ্যই দিতে হবে সেক্ষেত্রে জেনারেল ট্রেনিং আইএলটিএস টেস্ট। তাহলে স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য ভিসার জন্য যখন অ্যাপ্লাই করছি, আইএলটিএস যদি লাগে, সেক্ষেত্রে আমাদের দিতে হবে জেনারেল ট্রেনিং আইএলটিএস টেস্ট। এই হচ্ছে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর মধ্যে পার্থক্য। স্পিকিং লিসনিং সবার জন্য সেম, যে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর পার্থক্যটা হয় শুধুমাত্র রিডিং এবং রাইটিং টেস্টের ক্ষেত্রে। ওকে, এইটা হচ্ছে ব্যাপার। হুম, সবাই একটু আপনারা 10 সেকেন্ড দেখে নেন, এটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, এই পর্যায়ে এসে আমরা আরেকটা জিনিস আলোচনা করি। আমরা টাইম টু টাইম তো আমি হচ্ছে কিছু ছোট ছোট লেকচার দিব, যে সময় হচ্ছে ধরেন আপনাদের আনমিউট করার অপশনটা বন্ধ থাকবে। লেকচারের পরে আবার আমি আপনাদেরকে আনমিউট করতে দেব। বাট এই সময় আপনাদের যদি কোনো প্রশ্ন আসে মাথায় বা কিছু যদি আপনারা জানতে চান, আপনারা আমার কে নোটিস করানোর জন্য একটা জিনিস ইমোজি ইউজ করবেন, সেটা হচ্ছে হ্যান্ড রেইজ অপশন। এটা রিয়াকশন বাটনে আপনারা পাবেন, বা পার্টিসিপেশনে গিয়ে হ্যান্ড রেইজ করতে পারবেন। চ্যাট, এটা চ্যাট বক্সে সাধারণত শো করে। হ্যাঁ, তো দেখুন তো এটা আপনারা করতে পারছেন কিনা। মুশফিক এই মাত্র করলো, বাকিরা একটু দেখুন তো আপনারা করতে পারছেন কিনা। খালিদ পাচ্ছে, তুলি। হ্যান্ড রেইজ এর অপশনটা চ্যাট বক্সে যে 10-11 জন করছে, সেটা আপনারা করতে পারছেন কিনা একটু দেখুন। যারা করেছেন আবার আপনারা হাত নামিয়ে ফেলেন। এখন একটু পর আবার আমরা প্রশ্নের জন্য আমি আপনাদেরকে ইনভাইট করব হাত তোলার জন্য। ওকে, সো টেস্টের ব্যাপারে আমরা কথা বলছিলাম হচ্ছে টেস্টের সাথে একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এর সম্পর্কটা। এবার একটু আইএলটিএস টেস্টের একটা বেসিক ইনফরমেশন গুলো আরেকবার আমরা দেখে রাখি। আইএলটিএস এক্সামিনেশন হচ্ছে এমন একটা এক্সামিনেশন যেটাকে বিভিন্ন ভেন্যুতে গিয়ে পরীক্ষাটা দিতে হয়, বাসায় বসে কিন্তু এটা দেয়া যায় না। এই ভেন্যুগুলো হচ্ছে আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলের অথরাইজড কিছু সেন্টার, সেখানে গিয়ে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। 2025 সালে রেজিস্ট্রেশন ফি বর্তমানে হচ্ছে 28,450। ঠিক আছে। ইউকে ভিআই বলে আরেকটা জিনিস আছে, টেস্ট। এইটা আপনাদের কারো কারো জন্য লাগবে, সেক্ষেত্রে আপনাদেরকে বলে দেবে। এটা হচ্ছে গভর্নমেন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে, আপনাদের অধিকাংশেরই এটা লাগবে না। তো আমরা কিছু বিশেষ জব আছে যেটাতে অ্যাপ্লাই করলে ইউনাইটেড কিংডমের ইমিগ্রেশন, ভিসা এন্ড ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বলে দেয় যে তোমাকে ইউকে ভিআই আইএলটিএসটা দিতে হবে। ওটা সেম আইএলটিএস, বাট ওটার সেন্টার আলাদা হয়। আমি এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করব। কারো যদি এরকম কোনো নির্দেশনা আসে যে হ্যাঁ, আমাকে বলেছে ইউকে আইএলটিএস দিতে হবে, আমি আপনাদেরকে গাইড করব কোথায় আপনারা দিতে পারেন এবং কিভাবে তার জন্য আপনারা রেডি হবেন। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। এরপরে হচ্ছে ভ্যালিডিটি। আইএলটিএস এক্সামিনেশনটার ভ্যালিডিটি থাকে 2 বছর। আপনি আজকে পরীক্ষা দিলে 2 বছর পর্যন্ত এটা আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন। 2 ইয়ার্স। রেজাল্ট কত দিনে দেবেন? রেজাল্টটা দেবে 14 দিনে যদি আপনি পেপার বেস পরীক্ষা দেন, আর 3 থেকে 5 দিনে যদি আপনি কম্পিউটার বেস পরীক্ষা দেন। আইএলটিএস এক্সামিনেশন বর্তমানে দুই মিডিয়ামে হয়, একটা হচ্ছে পেপার বেসড এক্সাম, আর একটা হচ্ছে কম্পিউটার বেস এক্সাম। এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। রেজাল্টের টাইমটা এখানে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স, সেটা আপনারা একটু খেয়াল করুন, যে 14 দিনে পেপার বেসের রেজাল্ট দেবে, 3 থেকে 5 দিনে কম্পিউটার বেসের রেজাল্ট দেবে। আর দুই টাইপের পরীক্ষা হয়, একাডেমিক এবং জেনারেল ট্রেনিং। একাডেমিকটা হায়ার স্টাডির জন্য, জেনারেল ট্রেনিং হচ্ছে অন্যান্য যে কোনো পারপাসের জন্য। এই ইনফরমেশন গুলোতে আপনারা একটু চোখ বুলান। 30 সেকেন্ড চোখ বুলিয়ে নেন। ইয়াসিন বলছে, ইয়াসিন স্ক্রিন দেখতে পাচ্ছে না। বাকিরা একটু প্রশ্ন করতে থাকেন। ইয়াসিন ভাই আনমিউট করুন তো। এখন স্ক্রিন দেখতে জি পাচ্ছেন জি না এখন পাচ্ছেন দেখতে না? পাচ্ছি। জি জি এখন দেখতে পাচ্ছি স্যার। নেটওয়ার্কের জন্য অনেক সময় এরকম হয়।
আর নেক্সট টাইম ক্লাসের সময় যদি এরকম কখনো হয়, সিম্পলি আপনি একটু কেটে আবার জয়েন করবেন, হ্যাঁ, তাহলেই হবে। শিওর। ঠিক আছে। হুম, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো আমরা একটু দেখে রাখলাম। পরবর্তী অংশে এগুলোকে আমরা আরো ডিটেইল এখন দেখতে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আইএলটিএস টেস্টের ব্যাপারে বেসিক ইনফরমেশন কিছু। এখানে কি কোনো তথ্য আছে যেটার ব্যাপারে আপনাদের মানে নতুন বলে মনে হলো, যে স্যার আগে এটা জানতাম এখন এরকম কেন? কারো কোনো কনফিউশন আছে ইনফরমেশন গুলোর ব্যাপারে, বিশেষ করে ফিটা? এনিওয়ান? ফির ব্যাপারটা সবাইকে আপনারা জানতেন যে ফি 28,000 টাকা এখন? ইয়েস স্যার। জি এটা স্যার। এটা কিন্তু কিছুদিন আগে, স্যার আইডিপি আর আনফরচুনেট। ব্রিটিশ কাউন্সিলের মধ্যে কোনটি বেটার? এটা আমি কিছুক্ষণের মধ্যেই কথা বলছি, মোশাররফ স্যার, কিছুক্ষণের মধ্যে আমি বলবো। বাট ভালো প্রশ্ন, দরকারি প্রশ্নটা। ওকে। পেপার শুনতেছি যে মানে অফ করে দেবে, এটা কি ট্রু? পেপার বেস অফ করে দেবে এরকম কিছু শুনতেছি। জি জি, মানে নানা এটা অফিসিয়াল কোনো কনফার্মেশন তো নেই, এবং অফিসিয়ালি এই ব্যাপারে কোনো বক্তব্য নেই। বাট আলটিমেটলি মানে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে পেপার বেস একসময় বন্ধ করতেই হবে আসলে। কারণ আইএলটিএস ছাড়া আর কোনো টেস্টই আসলে এই মুহূর্তে পেপার বেস নাই। হ্যাঁ, পেপার বেস তো অনেক ঝামেলা, খাতা দেখা, তারপর হচ্ছে ধরেন ওয়েস্ট হয় প্রচুর, এনার্জি হয়, নষ্ট হয়। সো সব পরীক্ষাই কম্পিউটার বেস হয়ে গেছে। সো আইএলটিএস ও বন্ধ হয়ে যাবেই। বাট কখন পেপার বেস বন্ধ হয়ে যাবে এটার ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশন নেই। আপনাদের পরীক্ষা দিতে দিতে থাকবে, মানে আগামী 3 মাসের মধ্যে চেঞ্জ হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত। সম্ভবত 2026 এটা বন্ধ হয়ে যেতে পারে। ওকে, সো আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে পেপার বেস একাডেমিক এবং জিটি পর্যন্ত আলোচনাটা আমরা করেছি। এবার প্রথম আলোচনা হচ্ছে কম্পিউটার বেস এবং পেপার বেসের মধ্যে পার্থক্য। আমি আপনাদেরকে একটু দেখাই। কম্পিউটার বেস আইএলটিএস এবং পেপার বেস আইএলটিএস এর একটা তুলনা আমি নিচে দেখিয়েছি। আসলে এই তুলনাটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা যায়। কম্পিউটার বেস আইএলটিএস, পেপার বেস আইএলটিএস দুই ক্ষেত্রেই একই রকম প্রশ্ন, যে প্রশ্নগুলোর কথা আমি আপনাদেরকে শুরুতে আলোচনা করলাম, যে টাইপ অফ কোশ্চেন, সেম টাইপ অফ কোশ্চেনই আসলে আপনাদের আসবে। এমন না যে কম্পিউটার বেসে ডিফারেন্ট কোনো কোশ্চেন টাইপ আসে বা পেপার বেসে ডিফারেন্ট কোনো কোশ্চেন টাইপ আসে। সেম কোশ্চেন টাইপ আসবে, কোশ্চেনের দিক থেকে কোনো পার্থক্য নাই। রেজাল্টে পার্থক্য আছে। কম্পিউটার বেসের রেজাল্ট 3 থেকে 4 দিনে দেওয়া পসিবল, যেহেতু এটা কম্পিউটারে দেওয়া হয়। পেপার বেসের পেপার ম্যানেজ ট্যানেজ করতে করতে সব মিলে 14 দিনের মতো ওরা হাতে সময় রাখে রেজাল্ট দেওয়ার জন্য। এটা প্রথম পার্থক্য। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, তার কারণ অনেক সময় অনেক স্টুডেন্টের তাড়াহুড়ায় পরীক্ষা দিতে হয়, যে হট করে মানে তার প্রিপারেশনটা যেমন ভাবে হয়েছে তাকে ঠিক করতে হবে, মানে অগাস্টের শেষেই তার রেজাল্টটা লাগবে। তো কিন্তু তার প্রিপারেশন ভালো না, তখন স্টুডেন্টরা চিন্তা করে যে তাহলে আমি একটা কাজ করি, অগাস্টের শেষেই পরীক্ষা দিই, 3 দিনের মধ্যে রেজাল্ট আমি পেয়ে যাব। যেহেতু কম্পিউটার বেস আর পেপার বেসের রেজাল্টে কোনো পার্থক্য নাই, মানে রেজাল্টের মান একই। কেউ যদি বলে থাকে যে এই ভার্সিটিতে মানে ভর্তি হওয়ার জন্য তোমাকে আইএলটিএস দিতে হবে 6.5, তো এটা আপনি পেপার বেসে পান বা কম্পিউটার বেসে পান, ডাজ নট ম্যাটার আসলে। Okay? আচ্ছা, এবার এক্সামের লোকেশন কোথায় হবে? কম্পিউটার বেস মানে কিন্তু এটা না যে আপনি বাসায় বসে পরীক্ষাটা দিতে পারবেন, আপনাকে সেন্টারে যেতেই হবে। পেপার বেসের ক্ষেত্রেও তাই, আপনাকে সেন্টারে যেতেই হবে আসলে পরীক্ষাটা দেওয়ার জন্য। ফিতেও কোনো পার্থক্য নাই, কম্পিউটার বেস এবং পেপার বেসের ফি আসলে একই। স্পিকিং টেস্ট কিভাবে হবে? স্পিকিং টেস্টেও কোনো পার্থক্য নাই। স্পিকিং টেস্টে একজন পার্সন নিবে, সেটা সে হচ্ছে ফেস টু ফেস নিতেও পারে, আবার ভিডিও কনফারেন্সে এখন আমি যেভাবে কথা বলছি এভাবে নিতে পারে। এটার সাথে কম্পিউটার বেস নাকি পেপার বেস আপনি বাকি পরীক্ষাগুলো দিচ্ছেন তার সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, এখন লাস্ট একটা জিনিস কোয়ারিজ থাকে, যে সেটা হচ্ছে যে কম্পিউটার বেসে দিতে গেলে টাইপিং স্পিড অনেক হতে হয় কিনা। এটা আমি পরবর্তীতে আপনাদেরকে রাইটিং এর ক্লাসে ব্যাখ্যা করব,
বাট আজকে আপাতত বলে রাখছি 10 ওয়ার্ড পার মিনিট। প্রতি মিনিটে আপনি যদি 10 ওয়ার্ডস টাইপ করতে পারেন আপনার পক্ষে খুব সহজেই কম্পিউটার বেস আইএলটিএস দেওয়াটা পসিবল। টাইমে আপনার সমস্যা হবে না। সো কে কে পারেন দেখি, চ্যাট বক্স আমাকে একটু জানাতে দেখি আপনারা কে কে জানেন যে আপনারা 10 ওয়ার্ডস পার মিনিট বা তার বেশি লিখতে পারেন, টাইপ করতে পারেন। চ্যাট বক্সে জানান তো দেখি, চ্যাট বক্সে একটু লিখে জানান কে কে পারেন। 10 সেকেন্ড আমরা জানি। 10 ওয়ার্ডস পার মিনিট যদি আপনি লিখতে পারেন তাহলে আপনারা আমার পরবর্তী ট্রেনিং যেটা পাবেন সেই ট্রেনিং অনুযায়ী আপনারা আসলে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন এভাবেই। ঠিক আছে, 64 প্লাস শারিয়ার তো সর্বনাশ। 68 প্লাস। জি ভাই। ঠিক আছে, ওকে। সো এই জায়গায় আবার আমরা একটু থামছি। তো এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট ফর কম্পিউটার বেস আমরা প্র্যাকটিস করব, করে আমরা একটা ডিসিশন নেব যে আমরা আসলে কোন ভাবে পরীক্ষা দিতে যাচ্ছি, কম্পিউটার বেস নাকি পেপার বেস। আমি নিজে পার্সোনালি কম্পিউটার বেসকে পছন্দ করি এবং আমি বিশ্বাস করি এটাতে স্কোর বাড়বে। বাট তারপরে আপনি ডিসিশনটা নেবেন অ্যাকচুয়ালি নিজের প্র্যাকটিস গুলো করে করে। আপনি যদি এটাতে কমফোর্টেবল ফিল করেন দেন গো ফর ইট। এটা হচ্ছে আমার সাজেশন। তাহলে এটা গেল আমাদের হচ্ছে কম্পিউটার বেস নাকি পেপার বেস এই আলোচনাটা। আমরা তাহলে এক্সামিনেশন নিয়ে আলোচনা করেছি, এক্সামের ফরম্যাট নিয়ে আলোচনা করেছি, একাডেমিক জেনারেল ট্রেনিং নিয়ে আলোচনা করেছি, আর কম্পিউটার বেস নিয়ে 5 নম্বর পয়েন্টার উপরে আমি এখন কথা বলবো। বলার পরে এই 5টা পয়েন্টের উপরে আপনাদেরকে আমি নিজেদের ভেতরে আলোচনা করতে দিব যে আপনারা নিজেরা ক্লিয়ার হয়েছেন কিনা, আর না হয়ে থাকলে আপনারা আবার আমাকে প্রশ্ন করতে পারবেন। তো এখন আমি কথা বলতে যাচ্ছি আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল সেই প্রশ্নটার উপরে। এটার উপরে আমার একটা ডিটেলড ভিডিও আছে, আইডিপি আর ব্রিটিশ কাউন্সিল। ভিডিওটার মূল সামারিটা এখানে একটু আমি আপনাদের বলি। ভিডিওটার মূল সামারি হচ্ছে এরকম: আইএলটিএস এর ওনারশিপ কার আসলে, আইএলটিএস এক্সাম ওনার্স, আইএলটিএস এক্সামিনের মালিক কে? কারো কি জানা আছে? এনিওয়ান? অথবা আন্দাজে বলতে পারেন, যদি মিলে যায় তাহলে আপনাদেরকে চা খাওয়াবো। Cambridge স্যার University. ক্যামব্রিজ। কেমব্রিজ। ওকে। অ্যাকচুয়ালি আইএলটিএস এক্সামিনের মালিক হচ্ছে 3টা পক্ষ, বডি, 3 বডি প্রবলেম। সো প্রথমটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি বা কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, এই প্রতিষ্ঠানটা। দ্বিতীয় পক্ষ হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আর বাংলাদেশের তৃতীয় পক্ষ হচ্ছে আইডিপি, ইন্টারন্যাশনাল প্রজেক্ট। সো দেখতেই পাচ্ছেন এই প্রতিষ্ঠানগুলো সবই হচ্ছে হয় একাডেমিক না হলে নন গভর্নমেন্টাল, মানে এনজিও টাইপের, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। সো এই 3টা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের আইএলটিএস এক্সামিনেশনের মালিক পক্ষ। এখন এদের আবার আলাদা আলাদা দায়িত্ব আছে। যেমন কেমব্রিজের দায়িত্ব হচ্ছে অল কোয়েশ্চেন ম্যাটেরিয়ালস, যত কোশ্চেন ম্যাটেরিয়াল গুলো আছে সবগুলো তৈরি করে হচ্ছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ বা কেমব্রিজ ইউনিভার্সিটি। তার মানে আইএলটিএস এর প্রশ্ন আপনার যেটাই আসুক, আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল যে জায়গাতে আপনার প্রশ্ন আসুক, সবসময় প্রশ্নটা অবশ্যই কে লিখেছে, কেমব্রিজ ইউনিভার্সিটির এই যে ইসল ডিপার্টমেন্ট ওরাই আসলে লিখেছে। হুম, সকল কোশ্চেন আসলে তৈরি করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি। এবার এই যে আপনারা পরীক্ষাটা দিচ্ছেন, হুম, স্পিকিং টেস্টের সময় আপনাদের স্পিকিং টেস্ট নেবে একজন এক্সামিনার, তাই না? আবার রুমে একজন ইনভিজিলেটর, কয়েকজন ইনভিজিলেটর থাকেন যারা দেখেন যে আপনি পরীক্ষা ঠিক মতো দিচ্ছেন কিনা। পরীক্ষা আপনি যেখানেই দেন না কেন, এই এক্সামিনার এবং ইনভিজিলেটরস
ইনভিজিলেটরস, আমি হচ্ছে সংক্ষেপে লিখি, হ্যাঁ। এক্সামিনার এবং ইনভিজিলেটরদের সবাই আসে কোন জায়গা থেকে জানেন? ব্রিটিশ কাউন্সিল থেকে। আপনি যেখানেই পরীক্ষা দেন, আপনার এক্সামিনার অবশ্যই কোত্থেকে ট্রেনিং পেয়েছেন? ব্রিটিশ কাউন্সিল থেকে। আপনি যেখান থেকেই পরীক্ষা দেন, আপনার ইনভিজিলেটর কোত্থেকে ট্রেনিং পেয়েছে বা এসেছে? ব্রিটিশ কাউন্সিল থেকে। তাহলে আইডিপি কি করে আসলে? আইডিপি মূলত দুধ ভাত। তারা হচ্ছে বিভিন্ন ভেন্যু টেন্যুগুলোকে আয়োজন করে, ভেন্যুগুলোকে তারা হচ্ছে হায়ার করে পরীক্ষা নেওয়ার জন্য। এবার আপনারা আমাকে একটা কমন সেন্স পরীক্ষা প্রশ্ন জবাব দেন। কারণ এই বিষয়ে প্রচুর আপনারা হচ্ছে মিথ্যা গুজব টুজব অনলাইনে প্রচুর দেখবেন, দেখেছেন। দেখে আপনারা কনফিউজড হয়ে যাওয়ার চান্স অনেক বেশি আপনাদের। প্রথম পয়েন্ট হচ্ছে, আজকের পরে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আর কোনো মতেই অ মানে ফেসবুকের ইনফরমেশন গুলোর উপরে ভরসা করবেন না। আপনারা জাস্ট ফোকাস করবেন যে আমরা কি ফারাবী ভাইয়ের উপর তো আপনারা ভরসা রেখেছেন। ফারাবী ভাইয়ের সাথে একটু খেয়াল করবেন যে ফারাবী ভাই কি ইনফরমেশনটা দিচ্ছে। আমি যে ইনফরমেশন আপনাদের দেব, সব ইনফরমেশন আমি রেফারেন্স দেখাতে পারবো। সো রেফারেন্স সহ যখন ইনফরমেশন পাচ্ছেন, সেটাকে বিশ্বাস করেন। ফেসবুকে এত ইনফরমেশন থাকবে যেগুলোকে আপনি আসলে স্ক্রুটিনি করতেই পারবেন না। সো বাদ দেন। না, বাদ দিয়ে এবার আপনারা একটা কমন সেন্স থেকে আমাকে একটা প্রশ্নের জবাব দেবেন। সেটা হচ্ছে এরকম: ধরেন আপনি একটা র্যান্ডমলি সেন্টারে রেজিস্ট্রেশন করেছেন, যে কোনো একটা সেন্টার। আপনি জানেন না সেন্টারটা আসলে আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিলের। ওকে, এদের কারো একজনের। আমাকে এই প্রশ্নগুলোর উপর জবাব দেন। র্যান্ডম একটা সেন্টার, এই সেন্টারের প্রশ্ন যে আসবে আপনার, প্রশ্নটা কারা তৈরি করেছে? সবাই বলেন তো। ক্যামব্রিজ 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 ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তার মানে যে সেন্টারই হোক, ওটার কোশ্চেন বানিয়েছে অবশ্যই কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, তাই না? আমরা এটাকে সংক্ষেপে সিএই বলি। সিএই তারা বানিয়েছে। আচ্ছা, এবার চিন্তা করেন, আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন র্যান্ডম কোন একটা সেন্টারে, স্পিকিং টেস্ট আপনার আসলে কারা নেবে এবং তারা কোত্থেকে ট্রেনিং পেয়েছে? ব্রিটিশ ব্রিটিশ কাউন্সিল। কাউন্সিল। ব্রিটিশ কাউন্সিল। সকল ক্ষেত্রেই। তাহলে এই দুইটা যদি সকল সেন্টারের ক্ষেত্রেই সত্য হয়, তাহলে আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিল, এই প্রশ্নটা আসলে কিন্তু আর রিলেভেন্ট থাকলো না। আইডিপি, ব্রিটিশ কাউন্সিল ইজ নট রিলেভেন্ট। তাহলে কোন জিনিসটা রিলেভেন্ট আসলে? রিলেভেন্ট হচ্ছে কিছু সেন্টারের সুনাম বা বদনাম থাকে। কিছু সেন্টারের আসলে সুনাম বা বদনাম থাকে। কেমন? ধরুন, উদাহরণস্বরূপ আমি আপনার বলি যে ধরুন ঢাকার একটা অঞ্চল, ধরুন মিরপুরে কিছু একটা সেন্টার আছে, যে সেন্টারটা সেন্টারের দোষ এটা, যে সেই সেন্টার অনেক দিন থেকে পরীক্ষা নিচ্ছে, তাই ওদের হচ্ছে যত্ন কম স্টুডেন্টদের প্রতি। তো ওই সেন্টারটা ব্রিটিশ কাউন্সিল না একাডেমিক আইডিপি, সেটা ম্যাটার করে না, বাট ওদের নিজেদের এমনিতেই হচ্ছে খেয়াল কম। সো খেয়াল কম থাকার কারণে কি হয়, ওদের ওখানে টেস্ট দিতে গেলে মাঝে মাঝে ফাইনাল এক্সামের সময় ইলেকট্রিসিটি অফ হয়ে যায়, মাঝে মাঝে হেডফোন কাজ করে না। ওকে, সো এই যে টেকনিক্যাল এরর গুলো, এগুলোর জন্য কিন্তু আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল দায়ী নয়, এটার জন্য ওই পার্টিকুলার সেন্টারটা দায়ী। তার মানে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি না, আমরা জাস্ট যদি সেন্টারকে খুঁজি, যে কোন কোন সেন্টার গুলো এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছে, এই নিচ্ছে, কেমন পরীক্ষা নিচ্ছে, এই ব্যাপারে আমরা যদি নলেজ গ্যাদার করতে পারি, তাহলে কিন্তু চলছে। এবং এই নলেজটা আমরা কিভাবে গ্যাদার করব? আপনাদের কোর্স শেষ হওয়ার পরে আপনাদেরকে এক্সামিনি গ্রুপে ট্রান্সফার করা হবে। এক্সামিনি গ্রুপ হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ এফোর্ট। তো যারা যারা স্টুডেন্ট ফাইনাল পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে আমরা প্রতি মাসে হচ্ছে আলাদা আলাদা গ্রুপে ডিভাইড করে নিয়ে আসি। আমি আপনাদেরকে একটু দেখাই। এই মুহূর্তে রান হচ্ছে জুন জুলাই একটা গ্রুপ, জুন এবং জুলাই মাসে যারা পরীক্ষা দিচ্ছিল তাদের জন্য। তো জুন জুলাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে স্টুডেন্টরা আছে, তারা হচ্ছে ধরুন এরা। স্ক্রিনটা আমি আপনাদেরকে এবার একটু শেয়ার করি। তো ধরুন জুন জুলাই গ্রুপে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে আছে। জুন জুলাই গ্রুপে এই স্টুডেন্টরা, তারা হচ্ছে ক্লাসের বিভিন্ন ধরনের লিঙ্ক টিঙ্ক পাচ্ছে, তারা হচ্ছে প্র্যাকটিস করতে পারছে, হ্যাঁ, তাদেরকে আমি এক্সট্রা ক্লাসেও জয়েন করাচ্ছি। তো নানান রকম তারা হচ্ছে ট্রেনিং গুলো পাচ্ছে।
এবং এই ট্রেনিং গুলো পাওয়ার পাশাপাশি তারা হচ্ছে নিজেদের ভিতরে কিন্তু তারা কাজও করছে, তাই না? তারা একটু খোঁজ রাখছে এই মুহূর্তে কে কোথায় রেজিস্ট্রেশন করবে, কিরকম করবে। তাদের মধ্যে অনেকে আবার জুনে যারা আছে তারা পরীক্ষা দিয়ে ফেলেছে, দিয়ে তারা হচ্ছে আপনাদের সাথে এসে শেয়ার করবে যে আমি তো পরীক্ষা দিলাম, সেন্টারটা এরকম ছিল বা এরকম ছিল। এই অর্গানিক আলোচনাটাই আপনাকে আসলে সাহায্য করবে ঢাকার এক্সাম সেন্টার গুলোর ব্যাপারে প্রপার একটা আইডিয়া পেতে। আপনি তখন হচ্ছে এই গ্রুপের সাথে কথা বলেই বুঝতে পারবেন যে আপনার কোন সেন্টারটা ভালো, কোন সেন্টারটা খারাপ। এটার সাথে আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল কানেক্টেড নয়। সবাইকে আমরা মোটামুটি বুঝতে পেরেছি, রাইট? ইয়েস এবার, স্যার। হ্যাঁ, এবার আমি হচ্ছে এই 5টা টপিকের উপরে আপনাদের নিজেদের আলোচনা করার জন্য একটু আপনাদেরকে ব্রেকআউট রুমে ইনভাইট করব। ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। দেখা যাক আমরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছি কিনা। সো সবাই বুঝতে পেরেছি? হুম, ওকে। আহ তাহলে, স্যার আমার একটা জি জি, কোশ্চেন প্রশ্ন, ছিল হ্যাঁ, প্রশ্ন আছে কিনা একটু যে জানতে চাচ্ছি। মুস্তাফিজুর স্যার যদি বলুন। কোনো কোনো একটা সেন্টারের গাফিলতির কারণে ধরেন আমি সময় কম পাইলাম কিংবা আমার টাইম ওয়েস্ট হয়ে গেল সেক্ষেত্রে কি হবে? খুবই দরকারি একটা প্রশ্ন, এবং সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনুন। যদি আপনি কোনো সেন্টারে গেলেন, পরীক্ষা, স্পিকিং টেস্ট বা বাকি টেস্টগুলো, যে কোনো একটা টেস্ট আপনি দেখতে পেলেন ওদের আচরণের কোনো প্রবলেম হয়েছে, টেস্টটা শেষ করার পরে সেন্টার আপনি লিভ করবেন না। সেন্টার লিভ করার আগে আপনাকে ওই বিষয়ে কমপ্লেন করে আসতে হবে। প্রতিটা সেন্টারে কমপ্লেনের পেপার আছে। সো কমপ্লেনের পেপারে আপনি বলবেন যে আমার আজকে টেস্ট খারাপ হয়েছে আপনাদের জন্য, সো আমি এটার বিষয়ে কমপ্লেন করতে চাচ্ছি। তারা এই কমপ্লেনের জন্য আপনাকে পেপার দিতে বা অভিযোগপত্র দিতে বাধ্য। যখন আপনি কমপ্লেনটা করে আসছেন, আপনার টেস্ট শেষ হওয়ার 3 দিনের মধ্যে আপনার সাথে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি, যাদের আন্ডারের পরীক্ষার হল আপনি দিলেন, তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। প্লাস আমি তো থাকবোই, আমার সাথেও আপনারা কথা বলবেন, আমরা হচ্ছে আরো মেইল পাঠাতে থাকবো আর কি, যে আমি কিন্তু ওই সেন্টারে কমপ্লেন করে এসেছি। 3 দিনের মধ্যে ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি এই ব্যাপারে স্টেপ নিবে। স্টেপগুলো হচ্ছে দুটো: হয় আপনাকে ফুল রিফান্ড করা হবে, না হলে আপনাকে এই টেস্ট আরেকবার দিতে দেওয়ার সুযোগ দেওয়া হবে। এইটা তারা দিতে লিগালি বাধ্য। ঠিক আছে? সো কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা বিষয় বা ইস্যু হচ্ছে এটাই, আপনাকে কমপ্লেনটা করতে হবে সেন্টার ত্যাগ করার আগেই। সেন্টার ত্যাগ করলে তারপর আর আপনি কমপ্লেন করার গ্রাউন্ড আপনার থাকবে না। সবাই ক্লিয়ার? খুবই জরুরি একটা প্রশ্ন কিন্তু করেছিল মুস্তাফিজুর রহমান সাহেব, ওনাকে এই জন্য খুবই ধন্যবাদ। আপনারা সবাই ওনাকে তালি দেন, কারণ উনি খুব ভালো প্রশ্ন Yes, sir, করেছেন এটা। ধন্যবাদ। So, সবাই আপনারা ক্লিয়ার কিনা, রাইট? আমরা কিন্তু এরকম যে কোনো কারণে আমার যদি মনে হয় ওদের গাফিলতির জন্য আমার পরীক্ষা খারাপ হয়েছে, সেন্টার থেকে বের হওয়ার আগেই আমি কমপ্লেন করে আসবো, আমি ফুল রিফান্ড পাওয়ার যোগ্য, এবং আমি হচ্ছে, অথবা আমি হচ্ছে পাওয়ার যোগ্য, কি বলে, আমি এটার আরেকটা রিটেক দেওয়ার যোগ্য। কম্পিউটার বেস বা পেপার বেস এর ব্যাপারে সবাই ক্লিয়ার কিনা? ও মুশফিকের প্রশ্ন আছে, মুশফিকের প্রশ্নটা একটু নিয়ে নিচ্ছি। মুশফিক স্যার, আপনার প্রশ্ন আছে? সেই সেই ক্ষেত্রে তারা মানে আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল তারা ভ্যালিডেট করে কিভাবে যে আমি যেই ক্লেমটা করতেছি ওইটা তখন আমি রিয়েল তাদেরকে ক্লেম? তদন্ত করবে তারা। ওইখানে আপনি তো কমপ্লেন করে আসলেন, যেমন ধরুন আমার একজন স্টুডেন্ট কমপ্লেন করেছিল যে তার হেডফোন কাজ করছিল না, টেকনিক্যাল এরর। তো সেটা সে কমপ্লেনটা করে বের হয়ে আসে। বের হয়ে আসার পর আমাকে জানানোর সাথে সাথে আমি হচ্ছে তাকে দিয়ে তার হয়ে আরো হচ্ছে আমরা মেল করি তো সেন্টার আইডিপির প্রতি। তখন আইডিপি হচ্ছে এটার উপরে একটা তদন্ত করে। তদন্তটা করা খুবই সোজা। তদন্তটা করার নিয়মটা হচ্ছে যে ওই দিন তারা হচ্ছে দেখবে, ও ভিডিও চেক করলেই চলে। ভিডিও চেক করবে বা অডিও যে যাচ্ছে সেটার হচ্ছে হচ্ছে যে সাউন্ড রেট, বিট রেট চেক করলেই চলে, যে এইটাতে প্রপারলি গিয়েছে কিনা, এই ডিভাইসটা ঠিক মতো কাজ করেছে কিনা। তদন্ত করে তারা দেখতে পায় যে হ্যাঁ এটা আসলে ফল্টি ছিল। পরবর্তীতে আমার স্টুডেন্টকে দুইটা অপশন দেওয়া হয়: রিটেক অথবা হচ্ছে রিফান্ড। আমার স্টুডেন্ট অবভিয়াসলি রিটেক নিয়েছিল এবং পরবর্তীতে তার স্কোর ভালো আসে আসলে। ওকে, জান্নাতুল নামের প্রশ্ন আছে নাই, বলুন। জি, আমি ঠান্ডা লাগছে তো একটু, এই জন্য হয়তো গলা ভারী। আমার জি। কোশ্চেনটা হচ্ছে
যে রিটেক নিবে, কিন্তু রিটেকটা কি ওরা চুজ করে দেয় ডেট, নাকি নিজে চুজ করতে পারে ডেটটা? ওরা হচ্ছে উম আমি ভুলে গিয়েছি ডেটটা কি চুজ করতে দিয়েছিল। আমার যতদূর মনে পড়ে, আমি এটা পরবর্তীতে আপনাদের নিশ্চিত হয়ে বলবো। যতদূর মনে পড়ে ওরা হচ্ছে ডেট চুজ করতে দিয়েছিল। ওরা বলেছিল যে আপনি দুইটা ডেটের অপশন আমাদেরকে দেন আগামী 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে দুটো ডেট আমাকে দেন। তো দুটো ডেট দেওয়ার পর তারা একটা ডেটকে হচ্ছে ফাইনাল করেছিল। মানে আমার স্টুডেন্ট দুইটা ডেট চুজ করে দিয়েছিল, যার মধ্যে থেকে একটাকে ফাইনাল ওরা হচ্ছে নিয়েছিল। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝলাম। বোঝার পরে এবার চলুন আমরা পরের অংশের দিকে তাকাই। তাহলে আরেকটা জিনিস হচ্ছে ওয়ান স্কিল রিটেক। ওয়ান স্কিল রিটেক হচ্ছে আইএলটিএস পরীক্ষায় যদি আপনি একবার, মানে প্রথমবারের পরীক্ষায় একটা মডিউলে আপনার যদি খারাপ আসে, আপনি চাইলে শুধু ওই মডিউলটা রিটেক দিয়ে ওটাতে যদি স্কোর বাড়ে, তাহলে নতুন একটা সার্টিফিকেট আপনি পেতে পারেন, যে সার্টিফিকেটে লেখা থাকবে না যে আপনি আসলে এটা রিটেক দিয়েছেন। ঠিক আছে, মানে নতুন করে সুন্দর একটা সার্টিফিকেট আবার পেতে পারেন। হয় না অনেক সময় এরকম যে স্টুডেন্টরা হচ্ছে তিনটাতে 6 পেয়েছে, একটাতে 5.5 পেয়ে গেছে। তো এরকম ক্ষেত্রে সে চাইলে ওই যেটাতে 5.5 পেয়েছে সেখানে সে আরেকবার পরীক্ষা দিতে পারবে, দিয়ে 6 তুললে তার ওভারঅল মানে ইন্ডিভিজুয়াল নো লেস দেন 6 চলে আসলো। এখানে একটা ক্যাশ আছে। ক্যাশটা হচ্ছে এটা কেবলমাত্র কম্পিউটার বেসড টেস্টের জন্য প্রযোজ্য, পেপার বেসে এই সুযোগটা নাই। যদি আপনি কম্পিউটার বেস পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে আপনি হচ্ছে একটা স্কিল রিটেক নিতে পারবেন 11,500 টাকা লাস্ট আর কি লাগতো এটার জন্য, একটা মডিউলে রিটেক নেওয়ার জন্য। ওয়ান স্কিল রিটেক আমার 3 জন স্টুডেন্ট দিয়েছিলেন, তাদের প্রত্যেকেরই স্কোর বেড়েছিল। ওকে, সবাই আশা করি এটা আপনারা বুঝতে পারলেন। পরের অংশটুকুতে আমরা আলোচনা করব এক্সামের গ্রেডিংটা কিভাবে হয়। আইএলটিএস এক্সামিনেশনের অবভিয়াসলি দুইটা পার্ট আছে, দুই ধরনের আসলে এক্সামিনেশন। তার একটা হচ্ছে আমি এটা আপনাদেরকে একটু এখানে দেখাই। আইএলটিএস এক্সামিনেশনের টেস্ট হচ্ছে দুই ধরনের মডিউলস। প্রথম মডিউল গুলো হচ্ছে হিউম্যান অ্যাসেসমেন্ট বেস, যেখানে একজন হিউম্যান আপনাকে অ্যাসেস করবে যে আপনার পারফর্ম কেমন হয়েছে। এটা হচ্ছে স্পিকিং এবং রাইটিং। এই দুটো টেস্টের জন্যই থাকে হচ্ছে কিছু স্কোরিং ক্রাইটেরিয়া। স্কোরিং ক্রাইটেরিয়া মানে হচ্ছে কিছু জিনিস যেটা করলে আপনি ভালো স্কোর পাবেন, কিছু জিনিস যেটা করলে আপনি আসলে পেনাল্টি পাবেন। তো কিছু টাস্ক আছে যেটাতে আপনি ভালো স্কোর পাবেন, এবং কিছু টাস্ক আছে যেটা করলে আপনি আসলে পেনাল্টি পাবেন। এটা স্পিকিং এবং রাইটিং এর দুটোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা হচ্ছে এক ধরনের মডিউল। আরেক ধরনের মডিউল হচ্ছে অটোমেটিক অ্যাসেসমেন্ট বেসড। মেশিন অ্যাসেসমেন্ট বেসড এর প্রথমটা হচ্ছে লিসনিং রিডিং। লিসনিং রিডিং এ নির্দিষ্ট কিছু স্কোরিং এর অপরচুনিটি থাকে, এত স্কোর করলে এত পাওয়া যায়। যেমন 30 আউট অফ 40 ইকুয়াল টু 7, আইএলটিএস 7। নো মাইনাস মার্কিং, কোনো মাইনাস মার্কিং নাই, মানে আপনি যদি ভুল দেন সেক্ষেত্রে আপনার কোনো স্কোর কাটা যাবে না। আইএলটিএস এর স্কোরিংটা এইভাবে করা হয় আসলে, হিউম্যান অ্যাসেসমেন্ট এবং হচ্ছে মেশিন অ্যাসেসমেন্ট বেসড। সবাইকে আমরা বুঝতে পেরেছি? আপনাদের স্কুল কলেজে ছিল
মনে আছে আপনাদের? কি বলে এটা, অপশনাল না কি যেন বললো এটাকে, গ্যাপ, গোল্লা যে দিতে হতো, কি বলো এটাকে? অবজেক্টিভ। অবজেক্টিভ, হ্যাঁ অবজেক্টিভ। অবজেক্টিভ আর সাবজেক্টিভ, এটা কিছুটা অবজেক্টিভের মতো আর কি, বাট পুরোপুরি না। বাট এটা মেশিন বেসড। এটা হচ্ছে আমাদের দুটো টেস্ট। ওকে, সো স্কোরিংটা ওইভাবে করা হয়। তো যদি আপনি দেখেন, যে লিসনিং টেস্টের ক্ষেত্রে, মনে রাখবেন লিসনিং টেস্টের ক্ষেত্রে এই যে এইভাবে 18 পেলে হচ্ছে 5.5, 23 পেলে 6, 26 পেলে 6.5, 70 পেলে হচ্ছে 30 পেলে হচ্ছে 7। এটা আমাদের হচ্ছে বেসিক টার্গেট স্কোর। 7 আমাদেরকে পাওয়ার চেষ্টা করতে হবে। লিসনিং এর ক্ষেত্রে আপনি যদি 30 পান তাহলে আপনি 7 পাচ্ছেন। রিডিং এর ক্ষেত্রেও তাই, 30 পেলে 7, 30 পেলে 7। এইটা কোন রিডিং? এটা হচ্ছে একাডেমিক রিডিং। যারা একাডেমিক পরীক্ষা দেবেন, আপনারা যদি রিডিং এ 30 পান তাহলে আপনারা 7 পাচ্ছেন, যেটা কিন্তু বেশ ভালো একটা স্কোর। কিন্তু আপনারা যদি জেনারেল ট্রেনিং পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনি 30-এ 7 পাচ্ছেন না। কেউ কি বলতে পারবেন জেনারেল ট্রেনিংরা 30 পেলে তাদের কত স্কোর আসবে? 6, তাদের আসবে আসলে 6। 7 পাওয়ার জন্য তাদেরকে কয়টা কারেক্ট আনসার করতে হবে? 34 at least। minimum 34. 34 অ্যাট লিস্ট, তাই না? 34। ওকে, তাহলে জেনারেল ট্রেনিংদেরকে বেশি কারেক্ট স্কোর করতে হবে সমান মানে ব্যান্ডের জন্য। তো এইটাই হচ্ছে নিয়তি, কিছু করার নাই। কিভাবে করবেন এটার উপরে ট্রেনিং দিতে হবে আর কি। এই যে ভুল করার সুযোগ মাত্র 6টা, 6টা ভুল হলে আপনার 7, 6-এর বেশি হলে আপনার 7 মিস। ওকে, তো এটা হচ্ছে আমাদের মেশিন বেসড লার্নিং বা মেশিন বেসড স্কোরিং ক্রাইটেরিয়ন। এরপর আছে আমাদের হিউম্যান বেসড এক্সামিনেশন। হিউম্যান এক্সামিনেশনে আমরা দেখতে পাচ্ছি আগের মতোই স্পিকিং, রিডিং, স্পিকিং, রাইটিং এবং রাইটিং টাস্ক 2 আছে। প্রথমটা আলাদা, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। টাস্ক 1 এর সেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, এবং টাস্ক 2 সেটা হচ্ছে টাস্ক রেসপন্স। সবগুলো আলাদা আলাদা, কিন্তু তারপরের অনেকগুলোই সেম। লেক্সিক্যাল রিসোর্স মানে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি মানে হচ্ছে কি কি ধরনের গ্রামার লাগে, এটা সেম। তবে প্রোনাউন্সিয়েশন মানে লাস্টের অংশটুকু আলাদা, যদিও একাডেমিক এবং জেনারেল রাইটিং এর ক্ষেত্রে এটা সেম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কোন কোন এরিয়াগুলো কমন এবং কোন কোনগুলো সেম, কোন কোনগুলো কমন এবং কোন কোনগুলো আলাদা, দেখতে পাচ্ছি কিনা? Okay. এখন ফ্লুয়েন্সি এন্ড কোহেরেন্সে কি লিখলে আপনি 7 পাবেন এবং কি বললে আপনি 7 পাবেন, লেক্সিক্যাল রিসোর্সে কেমন ভাবে শব্দ ইউজ করলে 7 পাবেন, রাইটিং টাস্ক মানে কোন জিনিসটাকে টাস্ক অ্যাচিভমেন্ট বলে, এই জিনিসগুলোর উপর আপনাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলে আপনাদের প্রিপারেশনটা প্রপার হবে। আমরা স্পিকিং এর জন্য একটা বোনাস ক্লাস নিব, স্পিকিং 00, মূল ক্লাস শুরু হওয়ার আগে। সেখানে আমি আপনাদেরকে স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো এক্সপ্লেন করব। আর রাইটিং এর ক্ষেত্রেও আমরা বোনাস সেশন পাবো রাইটিং সেশনের ভেতরে, যেখানে আমি আপনাদের এক্সপ্লেইন করব রাইটিং এর স্কোরিং গুলো কিভাবে করা হয়। যদি আপনি স্কোরিং কিভাবে করা হয় ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার মানে স্কোর ভালো পারফর্ম করতেও আপনার জন্য সুবিধা হবে। সবাই একটু দেখে রাখুন, এটার উপর আমরা আবার কথা বলবো। না, এই এক্সাম গ্রেডিং এর উপর বেস করেই আমরা আমাদের কোর্সটাকে ডিজাইন করেছি। আমি আপনাদেরকে সেটা দেখিয়েছিলাম। আমাদের কোর্সের ডিজাইনে আছে মূলত 30টা কোর ক্লাস, যে 30টা ক্লাসের ভেতরে 7টি স্পিকিং, 7টি লিসনিং, 14, 8টি রিডিং, 8টি রাইটিং, 16, এই 30টি ক্লাসের সাথে সাথে এখানে স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং এর টেস্ট গুলোকেও দেখুন। এই টেস্ট গুলো আমাদের আসলে খুব কাজে লাগবে। এর বাইরে আপনারা এক্সামিনেশন প্রিপারেশনের জন্য, মানে যখন
টেস্ট শেষ করে এক্সাম দিতে যাচ্ছেন, তখন আপনারা ফোকাস প্লাস ক্লাস, ফ্রাইডে রিভিউ ক্লাস, ইভিনিং প্র্যাকটিস ক্লাস এবং এক্সামিনেশন সেশন অ্যাটেন্ড করতে পারছেন। আপনারা চাইলে এগুলোতে এখন থেকে শুরু থেকেও অ্যাটেন্ড করতে পারবেন। এর বাইরে আপনাদের জন্য আরো থাকছে হচ্ছে মক টেস্ট। এটা এক্সাম সেন্টার মক টেস্ট না, শুধু আপনাদের জন্য মূলত 7টি কনফার্ম টেস্ট, 7 কনফার্ম মক টেস্ট আপনাদের জন্য রেডি আছে। 7টি মক টেস্ট কিভাবে আমি আপনাদের বুঝিয়ে বলছি। 7 মক টেস্ট, 3টি হচ্ছে অনলাইন টেস্ট, অনলাইন মক টেস্ট। আপনাদের কোর্সটা শেষ করার পরে আমি আপনাদের সাথে ফুল মক টেস্ট গুলোকে শেয়ার করব। 7 ফুল মক টেস্ট, 3 অনলাইন মক টেস্ট, 4 কেমব্রিজ মক টেস্ট, 4টা কেমব্রিজের মক টেস্ট। এটা আপনাদের কোর্স ম্যাটেরিয়ালের সাথে সাথে কেমব্রিজের এই টেস্টগুলো আপনাদের কাছে পাঠানো হবে। সেই টেস্টগুলো দিয়ে আপনারা নিজেদের দক্ষতাটাকে যাচাই করে নিতে পারবেন। তো সব মিলে আপনাদের জন্য 7টি ফুল মক টেস্ট আছে, 3টা অনলাইন টেস্ট এবং 4টি কেমব্রিজের মক টেস্ট। সো আপনি যখন মূল কোর্সের ক্লাসগুলো শেষ করছেন, করার পরে আপনি এই প্র্যাকটিস ক্লাসগুলো করবেন, পাশাপাশি 7টা মক টেস্ট দিয়ে ফাইনাল এক্সামের জন্য প্রিপেয়ার হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে আমার আপনাদের আইএলটিএস প্রিপারেশনের জন্য প্ল্যান আসলে। সো কোর্সগুলো আমরা করব, কোর্সের পাশাপাশি এটার ব্যাপারে আমরা আইডিয়া নিতে থাকবো। কোর্স যখন শেষ হচ্ছে তখন হচ্ছে এইগুলো কন্টিনিউ হতে থাকবে 3 মাস জুড়ে, এবং ওই সময় আমরা আরো এই 7টা ফুল মক টেস্ট দিতে পারবো। 1 মাস আগে আমরা রেজিস্ট্রেশন করব, 1 মাস জুড়ে আমরা এই 7টা মক টেস্ট দিব এবং সবগুলো ক্লাস এবং প্র্যাকটিস সেশন গুলো করব, করে আমাদের ওভারঅল প্রিপারেশনটা কমপ্লিটেড হবে। এইটা হচ্ছে আমার প্ল্যান। সো এই প্ল্যানের ব্যাপারে আপনাদের কোনো সাজেশন বা কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি একটু জানতে চাইবো। আপনারা একটু দেখে নেন, 30 সেকেন্ডস আপনারা একটু প্ল্যানটাকে দেখুন, তারপর কোনো প্রশ্ন থাকলে আমার কাছে জানতে চাইতে পারেন। স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, মুস্তাফিজ স্যার বলুন। এই যে মানে ওভারঅল যে 4টা মডিউল আছে, এখানে জি কি স্যার। পরিমাণ লেক্সিক্যাল রিসোর্স দরকার একটা মানুষের? আচ্ছা, লেক্সিক্যাল রিসোর্স তো কিছুটা স্যার আসলে দরকারি, তাই না? যে আইএলটিএস এ ভালো স্কোর করতে গেলে আমাদের লাগবে। এটার জন্য লেভেল অ্যাসেসমেন্ট টেস্টটা দিলে আমরা একটু বুঝতে পারবো যে আমাদের লেক্সিক্যাল রিসোর্সটা স্টেবল মানে আছে কিনা। কিন্তু মূলত যেটা আমি চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা আগেই আপনাদের অনেক বেশি লেক্সিক্যাল রিসোর্স যে সেটার প্রয়োজন নেই। স্পিকিং ক্লাসগুলোতে দেখুন এই যে রেঞ্জ অফ ভোকাবুলারির এবং C1 ভোকাবুলারির ক্লাসগুলো হবে। অর্থাৎ স্পিকিং এর জন্য আপনার কেমন ধরনের ভোকাবুলারি বা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার লাগবে সেটাই ক্লাসের ভেতরে আমি আপনাদেরকে দেব। জি। লিসনিং এর ক্লাসেও আমি আপনাদেরকে নোট দেবো স্পেশালি লিসনিং এর ভোকাবুলারির জন্য। লিসনিং এর অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে 2 ধরনের ভোকাবুলারি নোট দেবো। একটা হচ্ছে যেই ভোকাবুলারি গুলোর বানান কমন মিসস্পেলড হয় আর কি, মানে বানানগুলো বেশি বেশি ভুল হয়, এরকম আমি কিছু শব্দ দেব। আমার একটা নোট তৈরি করেছি, সেটা আমি দেব। আর আরেকটা আমি আপনাদেরকে নোট দেবো, সেটা হচ্ছে যে লিসনিং এর বিভিন্ন পার্টের কমন ভোকাবুলারিজ যেগুলো কমন আসে। রিডিং এর ক্ষেত্রেও তাই, রিডিং এর ক্ষেত্রেও আমি আপনাদেরকে কমন ভোকাবুলারিজ দেবো। ও লিসনিং এর স্পেশাল একটা নোট থাকবে শুধুমাত্র ম্যাপের ভোকাবুলারির জন্য। রিডিং এর জন্য আমি আপনাদের রিডিং কমন ভোকাবুলারিজ দেব। রিডিং এ আমি আপনাদেরকে আরো 2টো বই দিব, যেগুলো হচ্ছে মূল আইএলটিএস এর পাশাপাশি আপনারা নিজেদের আনন্দের জন্য পড়বেন। ওখানে ওটা প্রশ্ন না, ওটা জাস্ট নিজেদের পড়ার অভ্যাস বাড়ানোর জন্য। আর ফাইনালি রাইটিং এর জন্য আমি আপনাদেরকে স্পেশাল রাইটিং এর 20 ভোকাবুলারিজ এর একটা নোট দেব। আর প্লাস রাইটিং এর টাস্ক 1 এবং টাস্ক 2-র উপর 2টো PDF বই আমি আপনাদেরকে দেব এক্সট্রা আর কি, মূল কোর্স ম্যাটেরিয়ালের বাইরে। সো এই জিনিসগুলো আপনারা জাস্ট যদি গো থ্রু করেন, একটু রুটিনটা তৈরি করে দেওয়ার পরে রুটিন ধরে ধরে, তাহলে আপনারা মানে আহ, কিছু টের পাওয়ার আগেই দেখতে পাবেন যে আপনাদের ভোকাবুলারি আগের তুলনায় আসলে রিচ হয়ে যাচ্ছে। হুম, তো আমাদের তো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি মানে আমার ব্যক্তিগত, যেমন আমি ব্রিটিশ ইংলিশ জি জি। আর আমেরিকান ইংলিশ একসাথে মিক্সড করে ফেলি, কখনো কখনো তো অস্ট্রেলিয়ান ইংলিশও লাগাই দিয়ে দিই একসাথে। মানে এইটাতে কি স্পিকিং কোনো এর ক্ষেত্রে সমস্যা হবে নাকি আমি স্পিকিং এর হ্যাঁ, ক্ষেত্রে? আমি আপনাকে বলেছিলাম যে আমি যদি কোনো কথা বলি আমি ওটা রেফারেন্স দেখাবো, চলেন রেফারেন্স দেখি।
এখানে ওরা বলে দিয়েছে ব্রিটিশ আমেরিকান ইংলিশ দুটোই আসলে একসেপ্টেড, বোথ ইউএস এন্ড ইউকে স্পেলিং। ও স্পেলিংটা একসেপ্টেড, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে আরেকটা জায়গা আছে, ওটা আমি আপনাদের একটু দেখাবো। এক্সেন্টের উপর আমি আপনাদেরকে কিছু কাজ করাবো। এক্সেন্ট আসলে ইস্যুই না, এক্সেন্ট না বরঞ্চ ক্ল্যারিটি হচ্ছে ইস্যু। এটার জন্য স্যার ভালো হয় আপনি যদি ক্লাস 00টাতে অ্যাটেন্ড করেন, মানে নেক্সট ক্লাসটা যদি অ্যাটেন্ড করেন, তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো যে ব্রিটিশ এক্সেন্ট বা আমেরিকান এক্সেন্টকে আপনি হ্যান্ডেলটা কিভাবে করবেন। ঠিক আছে? জি। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে কোর্সের ডিজাইন। আপনারা সবাই একটু আপনার মতামত দেবেন যে এই কোর্সটার ব্যাপারে আপনারা কনফিডেন্ট পাচ্ছেন কিনা। আমার আরেকটা কোশ্চেন ছিল, জি জি, করবো? হ্যাঁ মুস্তাফিজ ভাই বলুন, মানে তারপর আশিক আইএল আশিক ভাই প্রশ্ন আছে, হ্যাঁ জি জি বলুন। আইএলটিএস এর এই প্রিপারেশনটা আমি যদি ফুলি কমপ্লিট করি জি উইথ স্যার, ইউ, জি জি। তাহলে আমাকে জিআরইর ক্ষেত্রে কতটা হেল্প করবে, মানে ভার্বালের ক্ষেত্রে? জিআরির ক্ষেত্রে স্যার আপনাকে খুব বেশি হেল্প করবে না। জিআরির প্রিপারেশন আলাদা ধরনের প্রিপারেশন স্যার। জিআরির জন্য যেমন ধরুন আপনাকে ওই যে পুরো ভোকাবুলারি, ওদের ভোকাবুলারি লেভেলটাই আলাদা তো, এবং ওদের প্রশ্নের হুম। ধরন আলাদা। আলাদাভাবে ওই সিলেবাসটা মুখস্থ করতে হয়, একদম ঠাড়া যাকে বলে আর কি, চোখ বন্ধ করে মুখস্থ করতে হয়। সো জিআরির জন্য খুব বেশি আপনার হেল্প অন্য কোনো ভাবেই হবে না, জিআরির সিলেবাসই আসলে কভার করতে হবে। জিআরির সিলেবাসের সাথে কোনো কিছু ম্যাচ করে না, এটা একটা সমস্যা। আপনার প্রাত্যহিক লাইফে জিআরির ভোকাবুলারি গুলার আপনি কোনো ব্যবহার দেখবেন না, এটাই সমস্যা আসলে। জি, তাই তো দেখতেছিলাম আমি আমি ওই কিছু ভোকাবুলারি পড়ার পর দেখি ওগুলো আমরা, মানে এবং আমি পুরো লাইফে ইউজ করিনি এমন অবস্থা। লাইফ আপনি করেননি, মানে ব্রিটিশরাও করে না আসলে। জিআরির ভোকাবুলারি কেউ ইউজ করে না। তো এটা হচ্ছে সত্যি। আশিক ভাইয়ের প্রশ্ন ছিল মনে হয়, আশিক ভাই আনমিউট কোন কাইন্ডলি স্যার। মানে মক টেস্ট নিয়ে, মক জি টেস্টটা যেগুলো কথা বলছেন যে জি 7টা স্যার। মক টেস্ট হচ্ছে, সেটা কি আসলে কম্পিউটার বেসড হচ্ছে নাকি পেপার বেসড? মানে আমি যদি ইচ্ছা করি ভেরি যে না গুড। আমি হুম হুম। কম্পিউটার বেসড আমি ট্রাই করে দেখবো যে আসলে ওটা আমার জন্য আসলে কতটুকু আমি ওটার সাথে কম্পেটেবল হইতে পারি কিনা। কম্পিউটার বেজের জন্য আমি কম্পিউটার বেজের আপনাদেরকে লিংক দেব, যে লিঙ্কগুলো দিয়ে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আর আরেকটা জিনিস, আমি যদিও এটা কথা দিচ্ছি না, বাট এটা আমি এখন করতে পারতেছি, সেটা হচ্ছে ঢাকার একটা সেন্টারের সাথে আমার মানে ভালো সম্পর্ক আছে অন্তত এখন পর্যন্ত। সো যে কারণে আমার এই জুন জুলাইয়ের স্টুডেন্ট যারা পরীক্ষা দিচ্ছে আর কি, যারা কম্পিউটার বেজে পরীক্ষা দিচ্ছে, তাদেরকে আমি হচ্ছে ওইখানে মক টেস্ট দেওয়াতে পারতেছি ওদের সেন্টারেই আর কি। তো এইটা হচ্ছে আমি আহ, মানে মানে আপনাদের অফারে ইনক্লুড করছি না, বাট আমার পক্ষে যতদূর সম্ভব হয় আমি আপনাদের জন্য আলাদা করে দরকার হলে আমার অফিসে এসে আপনারা যেন মক টেস্ট দিতে পারেন সেটার আমি অ্যারেঞ্জ করার চেষ্টা করব। বাট কম্পিউটার বেজের জন্য এবং পেপার বেজের জন্য দু ধরনের মক টেস্টই আমি আপনাদেরকে এখানে দেবো। যে তিনটা অনলাইন মক টেস্ট আছে, যেটা দুটো ভার্সনই আছে, কম্পিউটার ভার্সন আছে এবং পেপার বেস ভার্সন আছে। পেপার বেস ভার্সনের জন্য যারা পেপার বেস পরীক্ষা দেবেন তাদেরকে পিডিএফটা আমি পাঠিয়ে দেবো, তারা প্রিন্ট আউট করে তারপর হচ্ছে তাদেরকে আমি টাইম ধরে দেবো, ওই টাইম ধরে তারা পরীক্ষাটা দেবে। আর কম্পিউটার বেজের ক্ষেত্রে আমি তাদেরকে লিংক দিয়ে দেবো, তো লিঙ্কটাতে ধরে আপনারা পিসিতে বসে টাইম উপর থেকে উঠতে থাকবে, টাইম ধরে আপনারা পরীক্ষাটা দেবেন। এইভাবে আমাদেরকে দিতে হবে। আশিক ভাই ঠিক আছে? জি, বুঝতে পেরেছি। মানে এমনিতে মানে প্র্যাকটিস, মানে কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার যে প্র্যাকটিসটা, জি সেই জি। প্র্যাকটিসটা করার জন্য কি কোনো রকম মানে এটার জন্য আহ, প্রচুর ম্যাটেরিয়াল আসলে অ্যাভেলেবল আছে, এটার জন্য প্রচুর ম্যাটেরিয়াল অ্যাভেলেবল আছে, আমি গাইড করে দেবো, ওই অনুযায়ী আমরা আসলে প্রিপারেশন নিতে পারবো। হুম, প্রচুর ধন্যবাদ। ম্যাটেরিয়াল আসলে আছে। ঠিক আছে, ওকে। সো এই পর্যন্ত আমরা হচ্ছে তাহলে টেস্টটা দেখলাম, আমাদের সেশনটা একেবারেই শেষ পর্যায়ে। আজকে আমরা আরেকবার ব্রেকআউট রুমে যাব, গিয়ে আমরা নিজেদের মধ্যে একটু কথা বলে নেব যে হ্যাঁ আমরা কোর্সের ব্যাপারে মোটামুটি বুঝতে পেরেছি কিনা। বাট তার আগে আমি আপনাদেরকে ফাইনাল কিছু অংশ নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা কোর্স স্ট্রাকচার নিয়ে এতক্ষণ আসলে কথা বললাম। স্টাডি রিসোর্সেস, আইএলটিএস এর প্রিপারেশনটার জন্য আপনারা যখন অনলাইনে আমার সাথে বসতে যাচ্ছেন, কি কি রিসোর্সেস আপনাদের আসলে লাগবে? প্রথমত আপনাদের লাগবে কোর্স ম্যাটেরিয়াল এবং পিডিএফ নোটস। এই সবগুলোই আপনাদেরকে ইংলিশ হান্টারের পক্ষ থেকে দেওয়া হবে, আপনাদের এক্সট্রা কোনো বই, ভোকাবুলারি এন্ড আদার্স কিছুই আপনাদের আসলে কেনার প্রয়োজন নেই। আমি বরঞ্চ এনকারেজ করবো আপনারা কিছু না কেনেন। হুম, তাহলে আমার পক্ষে আপনাদেরকে ট্রেনিং দেওয়াটা সহজ হয় আসলে। কারণ ফ্রেশ মাথাকে ট্রেনিং দেওয়া যায়, আপনারা যারা টিচিং করেন, এখানে টিচার আছে কেউ দেখে তো?
কেউ আছেন যিনি টিচিং এর সাথে কানেক্টেড কোনোভাবে বা কখনো টিচিং করেছেন? নোবডি? যদি আপনারা টিচিং করে থাকেন তাহলে আপনারা এটা জানেন যে, বা যে যদি কোন টিচারের সাথে আপনাদের কথা হয় তাহলে দেখবেন যে তারা এটা বলবে যে কেউ স্টুডেন্ট যদি মানে ফ্রেশ মাথাতে আসে যে না স্যার আমি জানি না, তাহলে তাকে পড়ানো সোজা। কিন্তু কেউ যদি হচ্ছে কিছুটা বিভ্রান্ত হয়ে আসে, তাকে প্রথমে আনলার্ন করাতে হয়, মানে আগে যা পড়ছো এটা আগে ভুলো, তারপর পড়াতে হয়। ঠিক আছে? বাট আপনারা ওরিড হবেন না, আমি এই ক্ষেত্রে আসলে মোটামুটি ওই যে 17 বছরের যেহেতু এক্সপিরিয়েন্স, জানি আসলে এই জিনিসগুলোতে কি করতে হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে উম ছোটবেলা থেকে সবসময় দেখবেন যে ক্লাসে যেই স্টুডেন্টরা প্রশ্ন টশ্ন করে তাদেরকে দেখলে টিচাররা সাধারণত বিরক্ত হয়। আমার ক্ষেত্রে এনভায়রনমেন্ট কিন্তু ডিফারেন্ট। আমি আপনাদেরকে এনকারেজ করবো আপনারা যেন প্রশ্ন করেন, কথা বলেন, হ্যাঁ, যত লেম প্রশ্নই হোক ট্রাই করুন, মানে প্রশ্নগুলো করার জন্য, কথা বলার জন্য, ইনভলভ হওয়ার জন্য। কারণ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা হচ্ছে টকেটিভ থাকে, হ্যাঁ, যারা হচ্ছে কথা বলে, যাদের একটু লজ্জা শরম কম, তারা জেনারেলি ভালো স্কোর করে। সো আইএলটিএস এর এই এনভায়রনমেন্টটাতে, ঠিক আছে, এই এনভায়রনমেন্টটাতে আমি আপনাদেরকে অনুরোধ করব লজ্জা শরম একটু কমায় ফেলেন। ঠিক আছে? কমায় আপনারা হচ্ছে প্রশ্ন করেন। অন্য জায়গায় আপনারা যেভাবে কমই হন, যা প্রশ্ন মাথায় আসে, এটা কখনোই ভাববেন না যে এই প্রশ্ন করলে ফারাবী ভাইকে বিরক্ত হবে কিনা। যে ধরেন ডিরেক্টলি জিজ্ঞেস করলেন যে আপনি স্যার আপনি পড়াইলে যে স্কোর পাবো এটার গ্যারান্টি কি, এরকম প্রশ্ন করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো এটাই আর কি, যে আমরা অ্যাক্টিভ থাকবো, আমরা প্রশ্ন করব, আমরা কথা বলবো, পার্টিসিপেট করব। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যদি একটু অ্যাক্টিভ থাকি। আর কোনো ভুল প্রশ্ন নাই আসলে, হ্যাঁ, লার্নিং এর ক্ষেত্রে কোনো ভুল প্রশ্ন নাই। আপনার যেটা মাথায় আসবে আপনারা সামহাও শেয়ার করার চেষ্টা করবেন। যদি আনমিউট করে বলতে না পারেন, দেখবেন যে চ্যাট বক্সে একটা অপশন থাকবে আপনাদের লেখার জন্য, তো ওটাকে ইউজ করবেন। আমার কাছে পর্যন্ত প্রশ্ন পৌঁছানোর চেষ্টা করবেন। স্টেবল ইন্টারনেট কানেকশন আপনাদের লাগবে। স্টেবল ইন্টারনেট কানেকশনের ব্যাপারে আমি আপনাদেরকে একটা জিনিস বলি। আপনারা যদি ফোনে জয়েন করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, ফোনেও জয়েন করতে পারেন। এবং আমি বরঞ্চ এনকারেজই করবো যে আপনারা যখন ক্লাসের সময়টায় ওয়াইফাই এর উপর আসলে ডিপেন্ড করেন না, ব্যাকআপ রাখেন। ওয়াইফাই অনেক সময় আপনাকে ফেল করবে। 250 মেগাবাইট লাগবে সর্বোচ্চ একটা ক্লাসের জন্য, 250 মেগাবাইট। তো এইটুকু ডেটা যদি কিনে রাখেন তাহলে দেখবেন যে ক্লাসের ব্যাপারে আপনার টেনশনটা একদম থাকবে না। স্মার্টফোন বা পিসি লাগবে আপনাদের, আছে? কোনো প্রেফারেন্স নাই যে স্যার আমি কি ফোনে জয়েন করলে কি আমি কম বুঝতে পারবো কিনা, না। যারা ফোনে জয়েন করেছেন তারা জাস্ট একটা জিনিস করবেন, ফোনটাকে আপনারা ল্যান্ডস্কেপ মোডে ধরবেন, সুন্দর করে টেবিলে রাখবেন, সুন্দর করে টেবিলে রেখে সুন্দর করে বসবেন, হেডফোন কানে টানে লাগিয়ে যতক্ষণ ক্লাস করছেন অন্য কোনো দিকে মনোযোগ দেব না। কল্পনা করব যে আপনি যদি ফিজিক্যালি আমার কাছে এসে পড়তেন তাহলে কিন্তু আপনি এই সময়টুকুতে অন্য কোনো কাজ করতে পারতেন না। সো থিঙ্ক ইট লাইক দ্যাট ওয়ে। লাস্ট, আপনাদের কিছু অ্যাপস এবং সফটওয়্যার লাগবে, অ্যাপস বা সফটওয়্যার। জুম আপনাদের সবার আছে, হোয়াটসঅ্যাপটা লাগবে, আর ফেসবুক লাগবে। ফেসবুক যদি আপনি ইউজ না করেন তাহলে জাস্ট আইএলটিএস প্রিপারেশনের জন্য একটা ফেক অ্যাকাউন্ট খুলে ফেলেন। কারণ আমরা ফেসবুকে প্রেজেন্টেশন দিব, আমাদের একটা সিক্রেট গ্রুপ থাকবে ফেসবুকে, শুধু আমাদের এই ব্যাচের স্টুডেন্টরা। তো তাদের ওখানে প্রেজেন্টেশন থাকবে, 30টা প্রেজেন্টেশন পুরো কোর্সে। এই 30টা প্রেজেন্টেশন হচ্ছে আমার দাবি আপনাদের কাছে, এটা হচ্ছে আমার হক আপনাদের কাছে। এই 30টা প্রেজেন্টেশন আমি চাই। তো আপনারা এই 30টা প্রেজেন্টেশন আমাকে দিবেন নাকি দিবেন না সবাই? জি অফকোর্স দিব। টিচারের স্যার হক অফ কিন্তু কোর্স। আদায় করতে হবে। হুম। ইনশাল্লাহ আতিফ, স্যার। দিব। আতিফকে দেখে মনে হইতেছে ও দিবে না। আতিফ? স্যার দিব দিব স্যার, আমি তো প্রথম বললাম। ঠিক আছে, দেখি আমার কার কার মনে স্যার হইতেছে দিবে না। আমার মনে হয় জান্নাতুল নাইম দিবে না, না হলে জান্নাতুল ফেরদৌস দিবে না। দিবে কি ওরা? দিবে দিবে স্যার। মনে হচ্ছে লাবণী, মনে হচ্ছে লাবণী ম্যাম দিবে না, প্রান্ত দে দিবে না। প্রান্ত কি দিবেন? জি স্যার। ঠিক আছে। সো আমরা ক্লাসে তাহলে কি করব? আমরা ক্লাসে হচ্ছে টকেটিভ থাকবো, অ্যালার্ট থাকবো,
এবং আমরা হচ্ছে 30টা আমাদের যে হোমওয়ার্ক থাকবে, 30টা আমাদের প্রেজেন্টেশন, আর প্রতি ক্লাসে হোমওয়ার্ক থাকবে। প্রতি ক্লাসের হোমওয়ার্ক তো আমরা দিবই, কিন্তু 30টা প্রেজেন্টেশন আপনাদের কাছে আমার চাই, এটা আমি দেখতে চাই। আমাদের 2 মাস, 1 সপ্তাহে মূল কোর্স শেষ হবে, তারপর আরো 1 মাস আমি আপনাদের 7টা মক টেস্ট নিব। তো এই সময়ের মধ্যে প্রথম ওই 2 মাস 1 সপ্তাহে আপনাদের 30টা অ্যাসাইনমেন্ট আমাকে দিতে হবে। কিন্তু ছোট ছোট, খুব একটা কঠিন হবে না, কিন্তু জাস্ট উইলিংনেস লাগবে। বান্দার যদি নিয়ত ঠিক থাকে, বান্দা অবশ্যই এটা পারবে। এবার আমি আপনাদেরকে আজকের সেশনটা শেষ করার আগে লাস্ট বারের মতো একটু আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে নিয়ে আসতে চাচ্ছি। আপনারা একবার ফাইনালি নিজেদের মধ্যে একটু পরিচিত হন এবং কথা বলে নেন যে সব আপনারা ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা, বা কারো কোনো কিছু আনক্লিয়ার আছে কিনা। ব্রেকআউট রুমটা ওপেন হতে যাচ্ছে, সবাইকে ইনভাইটেশন দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু জয়েন করুন।